সবাইকে রিকোয়েস্ট ভাই একটু এসিটা ছাড়িয়ে আমরা ভাই ভাই একটু ছাড়িয়ে ভাই ধারণ করছেন তাদের থেকে যাদের হাতে ডিজিটাল ক্যামেরা আছে তাদের প্রায়োরিটিটা আমি বেশি দেব। আর বাকি যারা আছেন সবাই দয়া করে সরে যান। সবাইকে রিকোয়েস্ট করছি, ছবি তোলা আশা করি হয়ে গেছে, চিত্র ধারণও আশা করি হয়ে গেছে, একটু সরে যাবেন প্লিজ। আসাদ, তোরা সবাই একটু অর্গানাইজড হয়ে এইগুলোকে একটু চেষ্টা করার। ভালো আছিস? এটা এখানে থাক, খারাপ থাক, হ্যাঁ খারাপ থাক, অবশ্যই এটা একটা ইম্পর্টেন্ট জিনিস না। রাখ রাখ, মাল সামান যা আছে রাখ। আপনি না বললে সামনে থেকে লোক সরবে না, এগুলো একটু আপনার বইলা তো দূরে নেন, সবার জায়গায় বসতে হবে। দয়া করে আমি আর সম্ভবত শেষবারের মতো বলা হচ্ছে, দয়া করে আপনারা একটু সরে যাবেন। যারা ক্যামেরায় চিত্র ধারণ করছেন আশা করি হয়ে গেছে। চেহারা অনন্ত জলিল সাহেবের একই থাকবে, সুন্দরী থাকবে, চেঞ্জ হবে না, সুতরাং একটা ছবিই যথেষ্ট। আমরা ফুটেজ যার যার নেওয়া আছে নিয়ে আমরা চলে যাই, সরে যাই ইনফ্যাক্ট, তাহলে অনুষ্ঠানটা আমরা শুরু করতে পারবো। থ্যাংক ইউ। যার যার মাইক্রোফোনগুলো ডায়াসে দিয়ে যাবেন, থ্যাংক ইউ, এবং বাকিরা একটু সরে যাবেন দয়া করে প্লিজ। দয়া করে সরে যাবেন, শ্বাস প্রশ্বাস নেওয়ার একটা ব্যাপার আছে প্লিজ। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ, সরে যান। আচ্ছা, আমাদের যারা ভলেন্টিয়ার কেউ আছেন কিনা? রোমান, রোমান সরা। আর কয়টা দিবারে? উপরে তো দেওয়া যাচ্ছে না রে, তুই একটা কাজ কর না, তুই এই সাইডে দে না। ও এই হ্যাঁ হ্যাঁ, এটা আমার কাছেই থাকে, আরটিভি আমার কাছে না। দেখ ঘুরে ফিরে সব এখানে আছে, আরটিভি এখানে আছে। আমি তো দেখতেছি আমরা অনুষ্ঠান কি করব কিনা একটু সরে যাই আমরা। এইটা কি আবার এরকম? ও আবার এটা এরকম, বললাম এটা কি কয় আপার, এটা এখানে করা যাবে না। লেখা বন্ধ, দেখতে পারবেন না। এটা কি? এই পাশে দাও, এখানে দাও, এখানে দাও। সব আমারে দিচ্ছে যে ভাই দিয়ে তুই নিচ্ছিস তাই দিচ্ছে।
আচ্ছা শোন, হ্যাঁ আচ্ছা কি দিয়ে দেবো? আমরা কি দাঁড়িয়ে থাকবো? বসতে পারি আমরা চাইলে, বসে পড়ি। এখান দিয়ে দেখা যায় না কিছু এমনিও দাঁড়িয়ে থাকলে। এখানে দেন, এখানে না না খুঁজে টান দিচ্ছে তো করতে। এইখানে লোকগুলা সব পিছিয়ে চলে যান। এইখানে লোকগুলা পিছিয়ে, আমাদের লোক এখানে সব পিছিয়ে চলে যান। আর সব এই যে সব পিছিয়ে চলে যান, সব এখান থেকে পিছিয়ে। এই একদম সামনে একজনও থাকবে না। সামনে একজন থাকবে না। এই দেখে এই যে খোকন ভাই বসেন আপনি। এই পিছনে যে গেস্ট বসবে সব, এই সাংবাদিকগুলো এগুলো গেস্টের চেয়ার এগুলো ছেড়ে দাও। এই গেস্টের চেয়ার ছেড়ে দাও। তাই ভাই বসেন। ওই যে সিরিয়াস বসেন, বসেন। তাই ভাই বসেন। এই সরে যাও, আমাদের নিজের লোক বসে, সরে যাও। আমাদের এনিরে বসে, এনি বসে, এনিরে একটা বসাও। এই ইয়াস, এটা এরা সরে যাও, তোমরা সব সরে যাও, সব চলে যাও। স্টেজ একটা পুরো খালি দাও তো, ফাঁকা। এটি তো আমাদের ছেলেবেলা না, সব চলে যাও। সবার দিকে হেদাস, সব হেদাস আর হারুন থাকে, সব চলে যাও। সব আমাদের ছেলেবেলা যে সব সরা দাও, সব সরা দাও, সব সরা দাও, সব সরা দাও। এইখানে চেয়ার লাগবে। মিঠু, তুই আমাদের ভাই, ওই যে পিছনে চেয়ার নিয়ে আসবে না। এই আমাদের গেস্ট কিন্তু আছে, আর পিছনের চেয়ারগুলো সামনে এই সাইডে দাও, এই সাইডে দাও। এই হেদাস, এখানে সব আগে চুপ, কোনো কথা নাই, সব এমনি চলে যাবে। এই যে ডাইরেক্ট লোকগুলো একটু চাপে যান, এই ডাইরেক্ট লোকগুলো চেপে যান, ডাইরেক্ট লোকগুলো চেপে যান। ডাইরেক্ট লোকগুলো চেপে যান। এই হেদাস, আমরা ওই সাইড জায়গায় এক সাইড জায়গা। হেদাস আর হারুন সব পাঠায় দাও। এখানটা সবাই ছোট সরান দে। সজল ডাইরেক্ট লোক একটু চাপেন, সব সাজাও। সোহান ভাই এখানে বসেন, সোহান ভাই এখানে বসেন, এখানে বসেন। আপনার ভলান্টিয়ার কেউ ছিল না? সব আছে, সব আছে। এই দুনিয়ার লোকগুলো, আমাদের লোকগুলো সরে যাও, আমাদের লোকগুলো সরে যাও, সব আমাদের লোকগুলো সরে যাও। আমাদের লোকগুলো সরে যাও।
এই বুঝায় বলেন ক্যামেরা অনেকগুলো লাইভ দেওয়া রাগ করলে এটা কিন্তু মার্কিং হয়ে যাবে বুঝছেন সব ওকে এই সাংবাদিকগুলা কিন্তু ক্যামেরা দেখতে পারে না এখানের জন্য দরকার হলে সাংবাদিকগুলা দেখতে পারতেছে না ক্যামেরার লেগা এই আমরা কোনো কথা না বলে আমরা প্রোগ্রামটা মনোযোগ দিয়ে সুন্দর দেখি সবাই একটু কথা শুনি আর কোনো সাংবাদিকদের কোনো ডিস্টার্ব না হয় সমস্ত ক্যামেরা আমি আগে বলে দিলাম ঠিক আছে সবাই এখানে বসে এখানে সবাই এখানে সিনিয়ররা আছে সবাই সম্মান দিয়ে সবার মতো রেসপেক্ট দিয়ে আমরা সবাই যে এখানে একসাথে থাকি সবাই আমরা নিজের ফ্যামিলি মেম্বার হিসেবে সবাই একসাথে থাকি দেবাশিস কই ইকবাল সাহেব টেনশনে আমার চেহারা ভুলে গেছে পাশেই দাঁড়ানো ছিলাম আচ্ছা অনুষ্ঠানের শুরুর আগে ডান পাশের যে সিঁড়িটা আছে একটু খালি করে দিই যাই আমরা স্টেজ থেকে ছেড়ে যাই আচ্ছা ডান বামে যারা যারাই আছেন দয়া করে খালি করে দিন এখন এদিকে খালি করলে ওদিকে এখন দেখলাম স্টেজও ভরে যাচ্ছে তো আমরা একটু সুশৃঙ্খলভাবে চেষ্টা করি অনুষ্ঠানটা করার আচ্ছা একটা ইনফরমেশন আছে আপনাদের জন্য এখানে একটা ট্রেলার দেখানো হবে হ্যাঁ তো স্টেজ থেকে না নামলে আমরা ট্রেলারটা দেখতে পারবো না তাই না এটা সরানো মুশকিল এটা সরানো যাবে না আপনি ভুল জায়গায় বসেছেন এটা সরানো যাবে না ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে চাইছি যাচ্ছি বলছি না চাচ্ছি বাকিটুকু আপনাদের হাতে আমরা একটা ট্রেলারও দেখবো এখানে স্টেজটা খালি করে দিই আর বেশ কিছু ইনফরমেশন আছে যেগুলো আপনাদেরকে আমরা জানাতে চাই আজকে একটা খুব সুন্দর একটা আয়োজন হয়েছে আমরা চাই আয়োজনটা যেরকম সুন্দর হয়েছে শেষটাও খুব সুন্দর হোক কারণ যেখান দিয়ে শেষ হবে সেখান থেকেই একটা নতুন ছবির শুরু হবে আজ তাই না এখন তো ওই বাবার মতো বলতে হবে অল সেট কোয়াইট অনেক জোরে তাতে যদি কোয়াইট হয় এ কোয়াইট 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 থ্যাংক ইউ কাজে দিছে থ্যাংক ইউ প্রথমে আমরা সবাই যারা এখানে এসেছি আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত হয়েছেন আজকের যে একটি অনুষ্ঠানের মহরত অনুষ্ঠান হতে যাচ্ছে সেই ছবির নাম হচ্ছে কিল হিম সেই ছবির জন্যে আমরা সবাই জোরে একটি করতালি দিয়ে আমাদের আয়োজনটা শুরু করতে চাই থ্যাংক ইউ সো মাচ একটা ছবির মহরত মানেই একটা আশা একটা আলো এবং ইন্ডাস্ট্রির জন্য এই সব কিছুই অত্যন্ত ভালো তো আমরা ভালোর সাথে থাকবো এবং আমরা আমাদের আয়োজন শুরু করছি যদিও আমি এভাবে বলতে চাই যে একজন আছেন যিনি সাধারণত বলে থাকেন যে অসম্ভবকে সম্ভব করো ওনার কাজ এটা আমরা দেখেছি উনি বেশ কিছু অসম্ভবকে সম্ভব করেছেন আমাদের সবার প্রিয় দ্য বিলাভড অনন্ত জলিল তার জন্য একটি করতালি হয়ে যাক আপনাদের সবার পক্ষ থেকে থ্যাংক ইউ আজকে আরেকটি অসম্ভবকে সম্ভব করেছেন সেখানে শুধু অনন্ত জলিলের নামটি থাকবে না আমাদের ইকবাল সাহেব আমাদের সবার প্রিয় মোহাম্মদ ইকবাল কোনটা অসম্ভব সেটা আগে বলি ছোটটা বলি ছোট অসম্ভবের কাজ সেটা হচ্ছে আমি সাধারণত অন্য কোনো সিনেমার মহরতে মাইক্রোফোন হাতে কথা বলি না হ্যাঁ বলি না অন্যের সিনেমার গুণগান করি না নিজেরটাই করি কিন্তু এমন একটা সিনেমা হচ্ছে যে সিনেমার গুণগান করতে একটু ইচ্ছে হচ্ছে আর এখানে দুটো ফ্যাক্টর কাজ করেছে একটা হচ্ছে অনন্ত জলিল এই নামটি আমার জীবনের সাথে জড়িয়ে আছে আমি খুব পছন্দ করি ভালোবাসি তিনিও আমাকে অসম্ভব ভালোবাসেন আরেকজন হচ্ছে মোহাম্মদ ইকবাল এই দুজনের জন্যই আজকে এখানে আসা এই স্টেজে আসা এবং এফডিসির প্রতি ভালো লাগা ভালোবাসা তো আছেই যাই হোক আরেকটা ব্যাপার ঘটতে যাচ্ছে যেটাও আমরা কখনো আশা করিনি আশা করেছিলাম ইচ্ছে ছিল যে কোনো একদিন ব্যাপারটি দেখব যে অন্যের প্রযোজনা এবং পরিচালনায় আমাদের সবার প্রিয় মহাতারকা অনন্ত জলিল কাজ করবেন তো সেই গল্পটি মনে হতে যাচ্ছে তো এই চমৎকার এফোর্টের জন্য আমরা সবাই মিলে একটা জোরে করতালি দিই
থ্যাংক ইউ। এবং সুনান মুভিজ, সুনান মুভিজের সুনাম ছড়িয়ে পড়বে বলে আমাদের বিশ্বাস। একের পর এক তারা ছবি করেছেন, তাদের বেশ কিছু প্রযোজিত ছবি সুপারহিট হয়েছে, আরও সামনে অনেক বড় বড় ছবি আসছে প্রযোজনায়। সেটার সাথে যুক্ত হলো এই চলচ্চিত্রটি, এবং সুনান মুভিজের সাথে জয়েন করেছেন অ্যাজ অ্যান অ্যাক্টর অনন্ত জলিল এবং গ্ল্যামার কুইন বর্ষা। তাদের জন্য অনেক অনেক সাধুবাদ, অনেক অনেক শুভেচ্ছা। তো যাই হোক, আমরা এই ছবির আসলে অনেক তারকা সম্বলিত একটা ছবি। এই ছবিতে যেই দুজন বড় তারকার কথা বললাম তারা তো আছেনই, তাদের সাথে আছেন বলিউডের সফল ভিলেন, আমরা সবাই তাকে চিনি, জানি, ভালোবাসি, রাহুল দেব। আছেন আমাদের সুপার ভিলেন মিশা সওদাগর, অ্যাকশন সুপারস্টার নান আদার দেন মাসুম পারভেজ রুবেল, সহ বাংলাদেশ এবং ভারতের অসংখ্য জনপ্রিয় শিল্পী। একজন নতুন শিল্পীকেও আমি দেখতে পাচ্ছি, ওর ছোট নাম মনে হয় অ্যানি, ইফ আই এম নট রং। অ্যানির জন্য অনেক শুভেচ্ছা থাকবে, ভালোবাসা থাকবে। আমাদের আজকে অতিথি হিসেবে এসছেন আমাদের অনেক গুণীমানী ব্যক্তিত্ব। আমাদের সাথে আছেন ইলিয়াস কাঞ্চন, আমাদের সাথে আছেন নিপুণ, আমাদের সাথে আছেন খসরু আঙ্কেল, আমাদের সাথে আছেন মোহাম্মদ হোসেন আঙ্কেল, অনেকেই আছেন। তারা সবাই আমাদের সাথে ডিএ তায়েব সাহেব আছেন। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সুমন ভাইও আছেন আমাদের সাথে, সুমন ভাইকে অনেক অনেক শুভেচ্ছা, তিনি আমাদের এই জগতে এসছেন। হ্যাঁ, সুজন ভাই, সরি। আচ্ছা, এছাড়া আমি যেটা বলতে চাই, সুমন ভাই তো বলেছি, ও সুজন ভাইও আছেন। আচ্ছা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমরা যতদূর জানি যে বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়ার মনোরম পরিবেশে এই ছায়াছবির দৃশ্য ধারণ শুরু হবে অক্টোবর 2022 থেকে। শিডিউল দিয়েছেন তো ঠিক করে? এখন কিন্তু আপনি আর্টিস্ট, শিডিউল দেবেন কিন্তু ঠিক করে। যাই হোক, আমরা অত্যন্ত আনন্দিত, বিলিভ মি, আমরা অত্যন্ত আনন্দিত। আমরা চেয়েছিলাম যে অনন্ত জলিল সহ যারাই আছেন তারা যেন আমাদের সিনেমার সাথে ওতপ্রোতভাবে থাকেন। কিছু মান থাকে, কিছু অভিমান থাকে, মানের অপর পিঠে অভিমান, সেগুলো ভুলে গিয়ে আবার একাত্ম হয়ে আমরা কাজ করব, এটা আমাদের আশা। যাই হোক, আজ 3 সেপ্টেম্বর 2022 আমাদের এই প্রিয় এফডিসি প্রাঙ্গণে আয়োজন হয়েছে এই ছবির, এই কিল হিম চলচ্চিত্রের জমকালো মহরত, যেখানে আমরা সবাই এসছি। তো আমরা একটু সুনান মুভিজ সম্পর্কে বলতে চাই যে সুনান মুভিজ বিশ্বাস করে যে কিল হিম ছায়াছবি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের আরেকটি মাইল ফলক হবে বা টার্নিং পয়েন্ট হবে। এছাড়া তাদের যে আগের ছবিগুলো আছে, যেগুলো সবগুলোই মাইল ফলক, টার্নিং পয়েন্ট হয়েছে এবং সুনাম কুড়িয়েছে। শুটার, বীর, রিভেঞ্জ, এগুলো সব বড় বাজেটের ছবি। রিভেঞ্জ কিছুদিন পরেই মুক্তি পাবে। তো কিল হিম আরেকটি ছবি, যেটি কিনা আসছে আগামী ঈদ উল ফিতর 2023-এ মহা সমারোহে মুক্তি পেতে যাচ্ছে। আগাম একটা অভিনন্দন এই ছবির জন্য। এই ছবি সুপারহিট হবে আমাদের বিশ্বাস। এই ছবির জন্য একটা আগাম অভিনন্দন করতালির মাধ্যমে আমরা দিতে চাই। ধন্যবাদ। এখন আস্তে আস্তে এক এক করে আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন তারা আসবেন, কিছু কথা অবশ্যই বলবেন, কিছু কথা আমরা অবশ্যই শুনতে চাই তাদের কাছ থেকে। আমি একটু প্রথমেই আমাদের ইকবাল সাহেবকে, আমাদের এই ছবির প্রযোজক যিনি, তাকে ডাকবো। তবে তার আগে আমি আমার মতলবের কথা একটু বলে দিতে চাই। সেটা হচ্ছে, আজকে আমার মার জন্মদিন, তো আমার ফ্যামিলি প্রোগ্রাম আছে এবং আমি তো, আপনারা অনেকেই জানেন যে আমি মাকে ছাড়া দেখতে পাই না কিছু। তো যেহেতু আমার যেতে হবে, তাই আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। আশা করি আমি যুক্ত থাকবো আপনাদের সাথে সবসময়, এখানে থাকবো, হৃদয়ে যুক্ত আছি। তো ভালো থাকবেন। আমি ইকবাল ভাইকে, আমাদের ইকবাল চাচাকে মঞ্চে ডাকছি প্রথমে। আমার চাচা হয়, আমার খুব প্রিয় মানুষ। তো ইকবাল সাহেব প্রথম বলবেন এবং ইকবাল সাহেব বলে দেবেন যে কে কে মঞ্চে আসবেন। হ্যাঁ, বস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আসেন প্রথমে। আপনাকে আমি মঞ্চে ডেকেছি তো আমাদের, হ্যাঁ, খসরু আঙ্কেল। আচ্ছা, ঠিক আছে, খোরশেদ আলম খসরু সাহেব, প্রথমে আপনাকে মঞ্চে ডাকার জন্য বলা হচ্ছে। তো জোরে একটি করতালি হয়ে যাক আমাদের সবার প্রিয় বিশিষ্ট প্রযোজক এবং খুব প্রিয় একটি মুখ খোরশেদ আলম খসরু সাহেব। তিনি আসছেন মঞ্চে এই মঞ্চকে আলোকিত করার জন্য। থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা। উপস্থিত আমাদের মুরব্বী মোহাম্মদ হোসেন, সনি সিনেমা, উপস্থিত
ইলিয়াস কাঞ্চন সভাপতি, চলচ্চিত্র শিল্পী সমিতি, উপস্থিত নিপুণ আক্তার, চলচ্চিত্র শিল্পী সমিতি সাধারণ সম্পাদক, উপস্থিত ডিএ তায়েব আমার প্রিয় একজন লোক, আব্দুস সামাদ খোকন, উপস্থিত হুমায়ুন কবির সুজন, উপস্থিত আমাদের আরো আমন্ত্রিত অতিথি, প্রযোজক, শিল্পী, পরিচালক এবং সকল কলাকুশলী, সবাইকেই আবারও শুভ সন্ধ্যা। আজকের যার উদ্দেশ্যে আজকে এই অনুষ্ঠান, সুনান মুভিজের, মানে আমার বিষয়টা হয়ে যাবে এরকম যে আমি আজকে মঞ্চে দুঃখের সাথে কিছু কথা বলবো। আমার অনেক দুঃখ আজকে এইরকম একটা সমাবেশে একটু ভাই একটু চুপ করবেন। আমরা জানি অসম্ভবকে সম্ভব করা হচ্ছে অনন্ত জলিলের কাজ, কিন্তু আজকে অসম্ভবকে সম্ভব করেছে মোহাম্মদ ইকবাল। আমি ব্যর্থ হয়েছি। আমি অনন্ত জলিলের প্রথম সিনেমা থেকে আমি অনন্ত জলিলের পিছে লেগেছিলাম, অনন্ত ভাই আমার একটা ছবি করে দেন, আমার একটা ছবিতে কাজ করে দিন, আমার একটা ছবিতে কাজ করে দিন। অনেক ঘুরেছি। আমি জানি না হঠাৎ করে এই অসম্ভবকে সম্ভব করলো ইকবাল। এই জন্য ইকবালকে আমি যদিও দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলছি, তারপর ইকবালের জন্য শুভেচ্ছা, কারণ ইকবাল এই কাজটা করতে পারছে। উপস্থিত অনন্ত জলিল, বর্ষা ম্যাডাম, আজকের নিজস্ব প্রোডাকশন থেকে এই প্রথম অনন্ত জলিলের যাত্রা শুরু হলো এবং এই যাত্রার পথ যেন মসৃণ হয়। এই যাত্রা যেন ইকবাল যে যাত্রাটা শুরু করেছে অনন্ত জলিল এবং বর্ষা ম্যাডামকে নিয়ে, এটা যেন সাকসেস হয় আমরা দোয়া করি। এবং দুঃখের পরেও সুখের কথা বলছি যে যেহেতু ইকবাল শুরু করেছে, এরপরে আমরাও, অনন্ত জলিল তো আর ঘুরাতে পারবে না, আর না করতে পারবে না, আমরাও অনন্ত জলিলকে নিয়ে কাজ করব। আজকে এই কিল হিম এই চলচ্চিত্রের জন্য শুভেচ্ছা জানাচ্ছি, এই চলচ্চিত্রের জন্য সবার কাছে দোয়া চাচ্ছি যে ইকবালের এই প্রজেক্ট যেন সাকসেস হয়। সবাইকেই ধন্যবাদ। শুভরাত্রি। এবার মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের আরেকজন অত্যন্ত প্রিয় মুখ, বিশিষ্ট প্রযোজক এবং চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ হোসেন। মোহাম্মদ হোসেন সাহেব আসছেন, তার জন্য একটি করতালি হয়ে যাক আপনাদের সবার পক্ষ থেকে। ধন্যবাদ। শুভ সন্ধ্যা, শুভ মহরত, শুভ হোক আজকের এই অনুষ্ঠান। আমাদেরকে আমার ইকবাল ভাই আমাদেরকে ডেকেছিলেন 6টা 15-তে। আমরা অনেক অপেক্ষা করেছি, কারণ অপেক্ষা করার একটাই কারণ ছিল, ইকবাল আমাদের সবারই প্রিয়। ইকবাল আমাদের সবারই প্রিয়। এই প্রিয় থাকার কারণেই আমরা দীর্ঘ 2.5 ঘন্টা অপেক্ষা করেছি। যাই হোক, সুন্দর জন্য অপেক্ষা তো করতেই হবে, সুন্দরটি সফল হোক। আজকের এই অনুষ্ঠানের আমি প্রথমেই আমাদের শিল্পী সমিতির সভাপতি, আমাদের সবারই প্রিয় সড়ক নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ভাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি জানাচ্ছি শিল্পী সমিতির
সাধারণ সম্পাদক নিপুণ আক্তারকে, উনি আমাদের চলচ্চিত্রের আশীর্বাদ। আমি আরও জানাবো বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, ইনি এবারও ইনশাল্লাহ পদপ্রার্থী, তাকে আমি ধন্যবাদ জানাবো। আমি আরও ধন্যবাদ জানাবো, এখানে অনেক ভাই আছেন, খোকন ভাই অনেক ভাই আছেন। আমি কিন্তু শিল্পীদের কথা পরে বলবো, আমি আগে সবাইকে সমাধান জানাবো। ইকবাল আমার আপনার সবারই ছোট ভাই। ইকবাল যে উদ্যোগটা নিয়েছে, এটা খসরু বলেছে, এটাকে আমি রিপিট করতে চাই না। ইকবাল অসম্ভবকে সম্ভব করেছে, এইটা আমরা মনে হয় হাত তালি দিয়ে তাকে অভিনন্দন জানাইলে হবে না, ইকবালের পাশে সবাই দাঁড়াইতে হবে, ইকবালের এই উদ্যোগকে সবাই সহযোগিতা করতে হবে। এইটা আমার ইকবালের প্রতি। এবার আসবো আমি অনন্ত জলিল। 2014 সালে যার চলচ্চিত্রে আগমন, খোঁজদা সাহেব 2008 উনি ইতিমধ্যে 60টা ছবি নির্মাণ করেছেন, 60টা ছবি মুক্তি দিয়েছে। চলচ্চিত্রের দুর্দিনে উনি যখন শাকিব খানের ছবির সাথে কেউ সাহস পায়নি, একমাত্র এই অনন্ত জলিল সাহসের পরিচয় দিয়েছে, তার ছবিগুলি হলে মুক্তি দিয়েছে। তাই আমি অনন্ত জলিলকে ধন্যবাদ দিলে ছোট করা হবে। অনন্ত জলিল সবারই প্রিয়। যাই হোক, ওনার আরও 2টি প্রোডাকশন আছে, আন্ডার প্রোডাকশন, একটা লিডার নেত্রী, আরেকটি মনে প্রোডাকশন আছে। এই 2টা প্রোডাকশনের জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি লম্বা করব না, অনেকেই বক্তৃতা দিবে। আষাঢ় মাস পার হয়ে ভাদ্র মাস, বর্ষাকাল চলে যাচ্ছে। আমরা অনন্ত জলিলের পাশাপাশি বসে আছে বর্ষা। বর্ষা, বদিয়া বর্ষা, বদিয়া বন্যা, বদিয়া বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। আমি বর্ষাকে শুভেচ্ছা জানাচ্ছি। অনন্ত জলিল, অনন্ত জলিল, অনন্ত ভালোবাসা সবার প্রতি তার আছে। অনন্ত প্রেম নামে একটা ছবি দেখছিলাম রাজ্জাক ভাইয়ের, আজকে অনন্ত জলিলের জন্য মনে পড়লো যে সে আমাদের অনন্ত জলিলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, উনিও অনন্ত প্রেম। আমি অনেক কথাই বলতে চাইছিলাম, আমাদের এইমাত্র আমার বাইগনা মনোহর হোসেন ডিপজল আসছেন, তাকে আমি স্বাগত জানাচ্ছি। আমার বাইগনা মনোহর হোসেন ডিপজল, তাকে অভিনন্দন। সে অনেক ছবি করছে, দুর্দিনে অনেক ছবিগুলি করেছে। বর্তমানে উনি শিল্পী সমিতির সভাপতি এবং আমাদের মিরপুরের কৃতি সন্তান। আমি মনোহর হোসেন ডিপজলকে শুভেচ্ছা জানাচ্ছি। যাই হোক, কথা অনেক বলা যাবে, অনেকেই কথা বলবে। আসুন, আজকে যে মহরতটা করলো, যে হইচই, চলচ্চিত্রটা ডুবে গেছিল দীর্ঘদিন। আপনারা জানেন মনে হয় গত ঈদে 3টা-4টা ছবি মুক্তি পেয়েছে, পরাণ, হাওয়া আর খোরশেদ আলমের এক ছবি, আর আমাদের এই যে আজকের যিনি সাহসের পরিচয় দিয়েছে অনন্ত জলিলের ছবি দিনদারি। এই ছবিগুলি দীর্ঘ 2 মাস যাবৎ কারা হলে আসছে, যারা কোনোদিন 20 বছর হলে আসেনি, সেই দর্শকগুলি এসে হলে ছবি দেখছে। আমার মনে হয় আমরা আগে আসি, চলচ্চিত্র অবস্থা অনেক খারাপ ছিল, সেই খারাপটা কেটে গেছে। আজকে ইকবালের ছবিতে অনন্ত জলিল ভাই এই প্রথম সম্মতি দিয়েছে। খসরু অভিযোগ করে গেল, অভিযোগ নয়। আমরা অনন্ত জলিল ভাই সবারই প্রিয় মানুষ, আপনারা সবাই জানেন। এই অনন্ত জলিল ভাইয়ের একটু কথা না বললে হয় না। এই অনন্ত জলিলের কাছে আমরা যখন যে কাজের জন্য গিয়েছি প্রযোজক সমিতির ব্যাপারে, তখনই সে সহযোগিতা করেছে। আমাদের প্রযোজক সমিতি থেকে 20 লক্ষ টাকা দান করেছিলেন, ছবি করে দিয়েছিলেন। একটি পিকনিকের 22 লক্ষ টাকা উনি দিয়েছিলেন। আমি আমার পক্ষ থেকে, চলচ্চিত্রের পক্ষ থেকে তাকে আবার অভিনন্দন জানাচ্ছি। আমরা অনন্ত জলিল ভাইকে নিয়ে আমরা সবাই ছবি বানাবো, আমরা সবাই বানাবো। সবার মাঝে অনন্ত ভাই থাকবে, একা ইকবালের ভাইয়ের মাঝখানে থাকবে, এ তো হতে পারে না। আমরা চাচ্ছি ইকবাল যেন আমাদের সবার মাঝে ভাগ করে দেয়। সবাইকে আবারও শুভেচ্ছা, শুভ মহরত, শুভ হোক এটি সবার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হোসেন আঙ্কেল। ইকবাল ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট এসে গেল যে অনন্ত জলিল সাহেবকে যেন সবাই ভাগ করে দেয়। তাহলে কে কোন ভাগটা পাবে এটা আমরা পরে জেনে নিচ্ছি। হ্যাঁ, একটা জিনিস বলতে চাই, এখানে আমার সামনেই উনি বসে আছেন,
তো অনেক দিন পরে সত্যিকারের একটা পোস্টার দেখলাম, যেটা সোলো পোস্টার, একজনকে নিয়েই। এবং লুক অ্যাট হিম, লুক অ্যাট দ্য পোস্টার। মনেই হচ্ছে যে হ্যাঁ, এরকম একটা ব্যাপার আছে। একটা চমৎকার একটা পোস্টার আমরা দেখতে পাচ্ছি, আজকে রিভিল হয়েছে। এটা আপাতত একটা প্রোমো পোস্টার, এবং আগামীতে আরও সুন্দর সুন্দর পোস্টার্স, গান, একের পর এক ছবি যখন শুটিং হবে, পরবর্তীতে রিলিজ হওয়ার আগে আমরা এগুলো অবশ্যই পাবো। তবে থ্যাংক ইউ মিস্টার অনন্ত জলিল। মানুষ কখনো কখনো একনায়ক তন্ত্রতে বোর হয়ে যায়, তো সেই জায়গার থেকে কম্পিটিশন খুব ইম্পর্ট্যান্ট ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো সেই জায়গার থেকে ডেফিনেটলি ইকবাল সাহেবের এই পদক্ষেপ সাধুবাদের যোগ্য। এবং অনন্ত জলিল অলরেডি 4-5টা ছবি মনে হয় মুখে মুখে সাইন করে ফেলেছেন আজকে একটু আগে, কারণ অনেকেই সবাই আপনাকে নিয়ে কাজ করতে চাইছেন, দেখেছেন। বলেছিলাম না যে আসেন প্লিজ। যাই হোক, আমরা এবার মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় মুখ, আমাদের অত্যন্ত একজন প্রিয় মুখ এজন্য কারণ তাকে দেখলেই মনে হয় যে হ্যাঁ, একটা ভালো মানুষ, যিনি একজন নিবেদিত প্রাণ চলচ্চিত্রকর্মী, আমাদের একজন নামকরা অভিনেতা, একজন প্রযোজক। মঞ্চে আসছেন D.A. তায়েব। তায়েব ভাই প্লিজ। থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা। এরকম একটা আয়োজন আমি আসলে এফডিসি তার দেখিনি, শুনিনি কখনো। আমাদের মুভির জয় হয়েছে তার প্রমাণ আজকের এই আয়োজন, এবং আমাদের বন্ডিং অনেক স্ট্রং হয়েছে, রেশারেশি কমে গেছে, তারও প্রমাণ হচ্ছে আজকের এই আয়োজন। এটা আমি প্রথমত ক্রেডিট নেব আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি, কাঞ্চন ভাই, নিপুণ, আরও যারা নেতৃত্বে আছেন, তাদের কারণেই এটা সম্ভব হয়েছে অনেকটা। কারণ আমরা আসলে সমিতির থেকে বিভিন্ন প্রোগ্রামেই যাচ্ছি, সিনেমার ওপেনিং, ক্লোজিং, সব জায়গাতেই আমাদের সমিতির নেতা নেতৃবর্গ সবাই থাকছেন, এবং অনেকটা উদারতা, এক সাইডেড না, ওয়ান সাইডেড না, এবং রেশারেশি নাই, যার ফলেই এটা সম্ভব হয়েছে। কারণ এফবিসিটা সবার জন্য। আজকের উদ্যোগ ইকবাল ভাই নিয়েছেন, এটা দুঃসাহসিক একটা উদ্যোগ, এবং এটা বিশাল মানের একটা উদ্যোগ। আর অনন্ত ভাইকে নিয়ে মুভি করছেন, সেটার মধ্যে আছেন আবার সব সুপারস্টাররা অ্যাক্টিং করবে। খুশু ভাই বলে গেছেন যে উনি অনেকবার শিডিউল চেয়েছেন, পাননি, তো শুরু হয়ে গেল। জানি না কোন হিরোরা কিল হবে, কিল হিমটা কে। অনেক শুভকামনা, এই মুভিটা অনেক চলুক, আমাদের ইন্ডাস্ট্রিকে অনেক বড় করে ফেলুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ফিল্মের পক্ষ থেকে একটা হাততালি চাই সবার কাছ থেকে, ধন্যবাদ। আচ্ছা, একটা বিশেষ আয়োজন আছে, সেটার জন্যই আসলে আমরা তখন বলছিলাম যে এই স্টেজটা খালি করতে। আমরা ডিজিটালি এই ছবির যে মহরতটা, সেটা সবাইকে দেখাতে চাই, অনুভব করাতে চাই। তাই আমরা আমাদের যারা এটা অপারেট করছেন, তারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কি না? পাচ্ছেন, ঠিক আছে। তোমরা রেডি? আচ্ছা, দর্শকরাও আশা করি রেডি। তো আমরা এখন সেই ব্যাপারটি ঘটাতে যাচ্ছি। আমার মনে হয় লাইটগুলো অফ করতে হবে, রাইট? নাহলে ওই প্রজেকশনটা ভালো আসবে না, অসুবিধা আছে। আচ্ছা, অসুবিধা নেই, আমরা দেখাচ্ছি। রেডি? স্টার্ট।
ধন্যবাদ। এবার একটু আলোটা আমার দিকে দাও। ধন্যবাদ। আমরা একটা খুব চমৎকার মহরত ঘোষণার পর্বে ছিলাম উপস্থিত এবং ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম। জোরে একটা আরো একবার করতালি হয়ে যাক কিল হিম চলচ্চিত্রের জন্য। সুনার মুভিজের কিল হিম, অনন্ত জলিল সহ অনেক বড় বড় তারকা অভিনীত এবং আমাদের সবার প্রিয় মোহাম্মদ ইকবালের ডিরেকশনে। তো সবাইকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আরেকটা জিনিস আপনারা দেখেছেন এই ডিজিটাল স্ক্রিনিংয়ের একদম শেষের দিকে, যে এই যে আজকের এই যে মহরত আয়োজন বা মহরত সেরিমনি, এটার আয়োজনের নেপথ্যে যারা আছেন তারা বাংলাদেশের অন্যতম সেরা 5 স্টার হোটেল চেইন যার নাম লে মেরিডিয়ান, তাদের জন্য একটা জোরে করতালি হয়ে যাক লে মেরিডিয়ান হোটেল। থ্যাংক ইউ সো মাচ মিস্টার কস্টা। উড ইউ লাইক টু স্পিক সামথিং ইফ ইউ ওয়ান্ট টু, অর I insist, in fact. Please come. Thank you. Thank you. A big round of applause for Mr. Costa. Eta jore korotali hoye jak tar jonne. Thank you. Ladies and gentlemen, members of the press corps, Mr. Iqbal, Mr. Ananta Jalil, Ms. Borsha, thank you very much for giving us this opportunity. On behalf of Best Holdings, owners of Le Méridien Dakar, we are delighted to be sponsoring this opening ceremony this evening, and I would like to take this opportunity to wish everybody the best of luck with the filming in the upcoming months, and I really look forward to seeing the finished film next year. Thank you very much, and I wish everybody a very nice evening. Thank you. Thank you, Mr. Costa. Thank you. And thank you for everything, in fact. তো এখন আরেকটা জিনিস একটু বলতে চাই, সেটা হচ্ছে আমার হাতে একটা লিস্ট আছে। এই লিস্টটা হচ্ছে এরকম যে আমাদের সবার প্রিয় চলচ্চিত্র এবং খুব ব্যবসা সফল একটি চলচ্চিত্র যেটা গত কোরবানি ঈদে মুক্তি পেয়েছে, এবং সেই ছবিটার নাম হচ্ছে দিন দ্য ডে, যেটা খুবই আলোচিত এবং একটি ব্যবসা সফল চলচ্চিত্র, আমাদের বিলাভেড অনন্ত জলিল অভিনীত, পরিচালিত এবং প্রযোজিত। সেই ছবিটি দেশের গণ্ডি পেরিয়ে কিন্তু মালয়েশিয়ায়ও মুক্তি পেতে যাচ্ছে। 10টি হলে এই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। সেই হলগুলোর একটা লিস্ট আমার কাছে আছে, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন। তো কেজিভি KLCC কুয়ালালামপুর, কেজিভি সেটিয়া ওয়াক পুচং, টিজিভি জায়া 1 পেটালিং জায়া, MMC সিটি স্কোয়ার জোহর, MMC মেসা মল নিলাই নিগেরি সেমবিলাং, MMC প্র্যাঙ্গিন মল পেনাং, MMC 1 সেগামাত জোহর, LFS বুকিট জাম্বুল পেনাং, আমেরিকান সিনেপ্লেক্স সেরি কেমবানগান সেলাঙ্গর, আর সুপারস্টার সেরি আলম জোহর। এই 10টি হলে মুক্তি পেতে যাচ্ছে। অভিনন্দন আমাদের দেশীয় সংস্কৃতিকে বিদেশের মাটিতে তুলে ধরার জন্য। এবং আমার মনে হয় যে দিন দ্য ডেই একমাত্র চলচ্চিত্র, যে চলচ্চিত্র নিয়ে আমরা আন্তর্জাতিক অঙ্গনে গর্ব করতে পারি যে হ্যাঁ আমরাও পারি, সে জিনিসটি অনন্ত জলিল দেখিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ মিস্টার জলিল, ওয়ান্স এগেন থ্যাংক ইউ। এটা স্ক্রিপ্টে ছিল না, লাইন আপেও ছিল না, এটা আমি আমার মন থেকে বলেছি, যেটা সত্য সেটা বলা উচিত। থ্যাংক ইউ। এবার মঞ্চে আমি যাকে ডেকে নিচ্ছি, এবং আমার আয়ু শেষ মানে আজকের জন্য, এই অনুষ্ঠানের জন্য, এমনি আপনাদের দোয়া আরও বাঁচতে চাই কিন্তু আজকের মতো আমি শেষ করতে চাচ্ছি। তবে যাকে দিয়ে যাচ্ছি তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, আমার খুবই কাছের, খুবই প্রিয় একজন মানুষ। ইনি অনেক আদর করেন, অনেক ভালোবাসেন। একটু আগে সোলো পোস্টারের কথা বলছিলাম অনন্ত ভাই, যে অনেকদিন পর একটা সোলো পোস্টার দেখেছিল। তো নায়ক না হয়েও প্রতিনায়ক, খলনায়ক বা প্রতিনায়ক হয়েও যার সোলো পোস্টার এক সময় দেখতাম, 6 সিটার 8 সিটার একা তিনি, এবং তার একার নামে প্রতিনায়ক বা খলনায়ক হয়েও তার একার নামে হলে মানে দলে বলে হলে মানুষ যেত, তার নাম হচ্ছে মনোয়ার হোসেন ডিপজল। তো তিনি এবার মঞ্চে আসবেন, আমাদের সবার প্রিয়। তার অনেকগুলো পরিচয় আছে, আমরা সব জানি, শুধু তাকে ডেকে নিচ্ছি। তার জন্য একটি করতালি হয়ে যাক আপনাদের সবার পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ।
অনেক দোয়া রইলো, অনেক ভালোবাসা রইলো। দেবাশিস বিশ্বাস ইজ সাইনিং অফ টুনাইট। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় সহকর্মী ভাই বোনের, আসসালামু আলাইকুম। এরকম অনুষ্ঠান দেখতে চাই, এফডিসি এরকম জাঁকজমক থাক, এটি আশা করি সবসময়। ছবি আশা করি সবসময় যেন ছবি কাজ নিয়েই ব্যস্ত থাকে এফডিসি জন্মই হয়েছে ফিল্মের জন্য। আমি ফিল্ম এইভাবেই দেখতে চাই। অনন্ত জলিল প্রথম ছবি বাইরের কাজ করছে, কাজ করুক, দোয়া থাকবে। সামনে আমাদেরও ব্যবস্থা করব ইনশাল্লাহ। তবে আপনারা সবাই সুন্দরভাবে ভদ্রভাবে দেখেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আমার দোয়া রইল এই ছবিটা যেন অবশ্যই ভালো হয়। আসসালামু আলাইকুম। বেহায়ের মতো আবার আসছি, উনি যেতে দিচ্ছেন না। আর দুটো নাম আমাকে বলতেই বলেছে, আর আমিও ভাবলাম যে এমন দুটো নাম বলেছে যেটা বলতেও আমার ভালো লাগবে, থাকতেও আমার ইচ্ছে হচ্ছে। মঞ্চে আসছেন বর্তমান বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক, আমাদের সবার প্রিয় নিপুণ। মঞ্চে আসছেন চিত্রনায়িকা নিপুণ। নিপুণ ছোট করে বলবেন, যত ছোট আপনার বলা হবে তত আমার আগে যাওয়া হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এবং গুড ইভিনিং। খুবই ভালো লাগছে যে আমি মনে করি কাঞ্চন নিপুণ পরিষদ অনেক লাকি একটা পরিষদ। কাঞ্চন নিপুণ পরিষদ আসার পর থেকে প্রতিটি ছবি হলে যেভাবে চলছে এবং যেভাবে মহরত আরম্ভ হয়েছে, আমি বলবো যে এইভাবে আপনারা সবাই ছবি আরম্ভ করেন। ইন্ডাস্ট্রিটা আমার একার না, ইন্ডাস্ট্রিটা আপনার, আমাদের সকলের। এই ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে হলে ইকবাল ভাই এবং থ্যাংক ইউ ভেরি মাচ অনন্ত জলিল এবং বর্ষা ম্যামকে, যে ওনারা সব সময় বিগ বাজেটের ছবি করেছে এবং বিগ বাজেটের ছবিতে আসছে। তা আমার মনে হয় যে এরকমভাবে যদি ছবি চলতে থাকে আমরা ইন্ডাস্ট্রি ঘুরিয়ে দাঁড়াতে পারবো আবার। তাই আমি ছোট করেই বলছি, ইন্ডাস্ট্রিটা আমাদের সকলের। সব কিছু ভুলে আমরা হাতে হাত মিলিয়ে চলতে চাই। আমার মনে হয় এটা আমাদের সবার জন্যই ভালো হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নিপুণ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ কেন বলছি বুঝে নাও। থ্যাংক ইউ। এবার মঞ্চে যিনি আসবেন তার সম্পর্কে আমি একটা ছোট্ট ভূমিকা দিতে চাই। সেটা হচ্ছে যে আমাদের দেশে এখন একটা টেন্ডেন্সি হয়ে গেছে, ছবি যদি একটু ভালো যায় সেই ছবিতে যারা অভিনয় করেন, বিশেষ করে যিনি হিরো থাকেন, তিনি নিজেকে একটু তারকার থেকে বড় মহাতারকা মনে করেন। এটা মনে করাটা দোষের কিছু না, ছবি ভালো গেলে এরকম হবে। তো ছবি যে ব্যবসা সফল, এটা যদি ইতিহাসের পাতাগুলো আমরা একটু ঘেঁটে দেখি, বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল যে চলচ্চিত্র, সেই চলচ্চিত্র নায়কও কিন্তু বসে আছেন, কিন্তু তাকে কখনো এই অহংকার গরিমা করতে আমরা দেখিনি। তিনি এখনও সেই সাধারণের মাঝেই আছেন। বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল ছবি যেটার রেকর্ড এখনও আছে, এবং এটা আমার মনে হয় এটা ভাঙা আগামী 100 বছরে আমাদের দেশে হয়তো কঠিন হয়ে যাবে। সেই চলচ্চিত্রের সহ অসংখ্য চলচ্চিত্রের সুপারহিট নায়ক এবং বর্তমান বাংলাদেশ শিল্পী সমিতির যিনি সভাপতি, আমাদের সবার প্রিয়, মঞ্চে আসছেন ইলিয়াস কাঞ্চন। কাঞ্চন ভাই আসার আগে আমি জাস্ট একটা জিনিস আপনাদেরকে দেখা যাচ্ছি। এটা কাঞ্চন ভাই স্টেজে দাঁড়ায় যদি জিনিসটা দেখে আমার খুব ভালো লাগবে। এই জন্য কাঞ্চন ভাই থেকে 1 মিনিটের সময় নিলাম। তোমরা রেডি আছো? এই ওইটা দেখাও, ওইটা দেখাও। লাইট অফ করো, লাইট অফ হবে, লাইট হবে, ওইটা দেখাও।
এটা আরেকবার দেখতে চাচ্ছে সবাই, আরেকবার দেখাও। এটা এই শুটিংটা আমি খুব কষ্ট করে একটা সারা রাতে শুটিংটা আমি করছি, ঠিক আছে? আরেকবার দেখাও। অনেক অনেক ভালো লাগলো এই ট্রেলারটা দেখে। আমি সবাইকে, আমার চলচ্চিত্রের মানুষগুলো যেখানে উপস্থিত হয়েছেন আজকে ইকবাল সাহেবের এই মহরতে, আমার সেই মানুষগুলো আমার সামনে যারা আছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি নিপুণের মতোই আমি বলতে চাই যে আমরা ইলেকশনে আসার আগে হল মালিকদের সঙ্গে বসেছিলাম, তাদেরকে কথা দিয়েছিলাম যে চলচ্চিত্রের একটা জায়গা ইনশাআল্লাহ আমরা নিয়ে যাব। আমি আজকে আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই, আমি নিজে থেকে বলতে চাই না আমরা পেরেছে কিনা জানি না, তবে আজকের একটি দেখে আজকের এবং গত 2 ঈদ থেকে শুরু করে এবং আমাদের আসার পর থেকে আমার ভাতিজা কি চলে গেছে কিনা জানি না, হ্যাঁ আছে তো, শ্বশুরবাড়ি জিন্দাবাদ থেকে শুরু করে আমরা কিন্তু প্রত্যেকটা ছবিতে যাওয়ার চেষ্টা করেছি। আমরা মানে অন্তর থেকে আমরা চেয়েছি যে বাংলাদেশের ছবি অন্তত ঘুরে দাঁড়াক। তো আজকে কিন্তু সত্যিকার অর্থে কিন্তু সেই দিকেই আমরা যাচ্ছি। গতকালকেও যে ছবিটি রিলিজ হয়েছে আমি যেটুকু জানতে পেরেছি খুবই ভালো যাচ্ছে, কিন্তু খুবই ভালো যাচ্ছে গতকালকের ছবিটিও। কিন্তু দর্শকদের রিয়াকশন, প্রচণ্ড রিয়াকশন, কিন্তু তারা বলছে যে খুবই ভালো ছবি। এবং সিনেমা হল আপনারা জানেন যে 65টা সিনেমা হলে নেমে আসছিল, এখন বোধহয় 200-র মতো সিনেমা হল অলরেডি কিন্তু চালু হয়েছে। তো এইটি আমরা নিজেরা যতটা না পরিশ্রম করেছি তার চেয়ে বেশি দোয়া করেছি সৃষ্টিকর্তার কাছে, আমাদের দোয়াটি আল্লাহ তাআলা কবুল করেছে। এবং এই ধারা যদি অব্যাহত থাকে ইনশাআল্লাহ আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র মানে অবশ্যই ঘুরে দাঁড়াবে। এবং আমি তো আজকে কামনা করছি যে এই প্রথম ইকবাল সাহেবের ছবিতে অনন্ত জলিল এবং বর্ষা কাজ করছে, তাদের গণ্ডি থেকে বেরিয়ে এসে অন্য জায়গায় কাজ করছে এবং আজকে অনেকেই বলেছেন তাদেরকে নিয়ে কাজ করার জন্য। তো এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে আমি মনে করি যে আমাদের চলচ্চিত্রের একটা অন্য রকমের একটা ধারা আসবে। এবং চলচ্চিত্র নির্মাণেও কিন্তু আমি খেয়াল করেছি, দর্শকদের রুচিরও কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, একটা নতুন ট্রেন্ড কিন্তু শুরু হয়েছে, কিন্তু অন্য রকমভাবে, কিন্তু গল্পে, মেকিংয়ে, অভিনয়ে সব কিছুই কিন্তু একটা আলাদা ধরন কিন্তু শুরু হয়েছে। আপনারা জানি না সেটি উপলব্ধি করতে পারছেন কিনা। তা আমার এখানে আমার হোসেন ভাই আছেন সিনেমা হলের মালিক, উনি অবশ্যই উপলব্ধি করতে পারছেন। আমি এখানে আমার আরেকজন প্রযোজক আছেন, তার ছবিগুলোই আমি নিজে দেখেছি, অপূর্ব, অত্যন্ত সুন্দর ছবি, মানে এত সুন্দর। এবং সাকিবকে আমি অন্যরকমভাবে আমি সেই ছবিতে দেখেছি। আর এই যে এই কথাগুলো এর জন্য বলছি যে প্রত্যেক ছবি, যেমন হাওয়া বলেন, পরাণ বলেন, এই যে গতকালকে ভাইয়ারি বলেন, এই ছবিগুলো কিন্তু একটা আলাদা ধরনের, কিন্তু এক একটা ছবি কিন্তু এক একটা গল্পের কিন্তু আলাদা আলাদা কিন্তু ধরন। কিন্তু তো আজকে এই ছবিরও আমি যে ট্রেলারটা আমি দেখলাম যে সত্যি কিন্তু এই ধরনের মানে বিগিনিং ট্রেলার আমি কিন্তু এর আগে আমি কখনো দেখিনি। আমি আমার দোয়া রইল আবারও, কারণ আমি যতটা না শারীরিকভাবে এখানে হেল্প করতে পারবো তার চেয়ে বেশি আমি দোয়া করে আমি হেল্প করতে পারবো। সৃষ্টিকর্তা মানে ইকবাল সাহেবকে আমি সাকসেস করুক, এই ছবি সাকসেস হোক
এবং এই ধারাবাহিকতাটা চলতে থাকুক। ইকবাল সাহেব আরও বেশি ছবি তৈরি করুক, আরও বেশি আমাদের অন্যান্য প্রযোজকরা যারা আছে তাদের জন্য আমি দোয়া করছি, শিল্পীদের জন্য দোয়া করছি যে বাংলাদেশের চলচ্চিত্র, আমি কিন্তু একটা স্লোগান দিয়েছি, সেটা আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা কিন্তু এখন আর বলবো না, ইকবাল সাহেব বলবেন না যে আমার ছবি, আমাদের ছবি, আমাদের সিনেমা, আমাদের ছবি, আমাদের সিনেমা, আমরা বাংলাদেশি শিল্পী, আমরা সকলে মিলে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা। এখন মঞ্চে যিনি বক্তব্য রাখবেন তিনি হচ্ছেন সুমন সাহেব। রিভেঞ্জের টিজারটা একটু দেখাও। রিভেঞ্জের লাইট অফ, লাইট অফ। স্যার, দলবল নিয়ে চলাফেরা করে কুকুর আর সিংহ চলে একা। আমার সিংহ রাশি, দলবল নিয়ে চলাফেরা করার খুব একটা অভ্যেস আমার নেই। ইয়ারম্যান, আপনি খুব বোকা, আপনি হয়তো জানেন না হিংস্র কুকুরের দল যখন একটা সিংহকে ঘিরে ফেলে তখন সিংহ নিজেকে বাঁচাতে পারে না। একের ভিতর অনেকগুলো সুসংবাদ দেখলাম। এটি আরেক ইকবাল ভাইয়ের হচ্ছে প্রথম ডিরেকশনের ছবি, তো এর জন্য একটা করো হাততালি হয়ে যাক। সো আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম যে মঞ্চে সুমন ভাইয়া বক্তব্য রাখবেন। সুমন ভাইয়া। আসসালামু আলাইকুম। আমার সামনে যারা বসে আছে সবাইকেই দেখতে দেখতে আমরা বড় হয়েছি, বড় বড় আর্টিস্ট। ইলিয়াস কাঞ্চন সাহেব সামনে ছিল, দেখলাম অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে, তো সবাইকেই ভালো লাগতেছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি চলচ্চিত্রের নতুন একজন লোক বলতে পারেন। আমি এমনি গার্মেন্টস ব্যবসায়ী, বাট আমি দুটো ছবি অলরেডি প্রযোজনা করেছি। একটা হচ্ছে বর্ডার আর একটা হচ্ছে ফেরেশতে। দুইটা ছবি আমার চলে আসবে সামনে। আশা করি এই বছরের মধ্যেই দুটো ছবি আপনারা হলে দেখতে পাবেন। আমার এই সিনেমাতে আসা অনন্ত জলিল ভাইয়ের হাত ধরে, ওনাকে দেখে ইন্সপায়ার হয়েই আমি চলচ্চিত্রে এসেছি। আমার জন্য দোয়া করবেন, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আর আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে ভালো লাগা থেকে বলেন, ভালোবাসা থেকে বলেন, আমি অনন্ত ভাইয়ের কাছ সাথে চলে দেশে বিদেশে আমি ইন্সপায়ার্ড ব্যক্তিগতভাবে। সো আমার প্রযোজনা সংস্থার নাম ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্ট। আমি যেহেতু দুটো ছবি করে ফেলেছি, আমি থার্ড ছবিটায় আগে যেহেতু সুযোগ ছিল না অনন্ত ভাই বাইরের সিনেমা করবে এরকম আমরা কখনো ভাবিইনি। সো লজ্জা বা ভয়ে কখনো বলিও নাই যে আপনি কি কখনো ছবি করবেন কি না। আর না, যদি জানতাম তাহলে হয়তো বা ফার্স্ট ছবি আমি না করে অনন্ত ভাইকে নিয়েই করতাম, সাকসেসফুল হয়ে যেতাম আশা করি। সবাই আমাকেও চিনতো, অনন্ত ভাইকে তো সবাই চিনেই ফেলছে। সো আমি
2023-তে অনন্ত ভাইকে নিয়ে অ্যাকশনধর্মী একটা ছবি করব। আমাদের জন্য দোয়া করবেন। আমি খুব শীঘ্রই একটা মহরতের মাধ্যমে আপনাদেরকে আবার স্মরণ করব। যদি আপনারা আসেন আমি খুব খুশি হব। ইকবাল ভাই যেই পথটি দেখিয়ে দিয়েছেন সেই পথটি অনুসরণ করার জন্য আমি সর্বদাই প্রস্তুত থাকব এবং 2023 প্রথম দিকেই আমরা ছবিটি লঞ্চ করব, মহরত করব এবং ক্যামেরা ওপেন করে ফেলবো ইনশাল্লাহ। অ্যাকশনধর্মী ছবি হবে, ভালো মানের ছবি হবে, বিদেশি শুটিং হবে, দেশে বিদেশ মিলিয়ে শুটিং হবে, সব কিছু মিলিয়ে ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সুমন ভাইয়াকে। এখন মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাবো জাকির হোসেন রাজু ভাইয়াকে। আসসালামু আলাইকুম। আমি খুব সংক্ষেপে শুধু এইটুকু বলতে চাই যে অনন্ত জলিল এবং বর্ষা তাদের নিজেদের প্রোডাকশনের বাইরে আসলেন, তারা ক্রমশ এরকম আসতে থাকুন সেই আশা পোষণ করছি। আর আজকের ছবিটির মহরত যেভাবে জাঁকজমকপূর্ণভাবে হলো, ছবিটি এভাবে জাঁকজমকভাবে শেষ হোক এবং রিলিজের পরেও এরকম জাঁকজমক রেসপন্স যেন আমরা পাই। আর এই মহরতের ধারা এবং চলচ্চিত্র নির্মাণের ধারা অব্যাহত থাকুক। এবং সেই সাথে আমাদের শিল্পী সমিতির সভাপতি কাঞ্চন ভাইয়ের সুরে সুর মিলিয়ে শুধু বলতে চাই, আমরা চলচ্চিত্রের সাথে যারা সংশ্লিষ্ট সবাই যেন সকল ক্ষেত্রে এই স্লোগানটি বহন করি, আমাদের ছবি, কারো একার ছবি নয়, আমাদের ছবি, প্রত্যেকটাই আমাদের ছবি। অতএব আমাদের ছবির সার্বিক সাফল্য কামনা করছি। সেই সাথে আজকের ছবির পরিচালক আমাদের মোহাম্মদ ইকবাল ভাইয়েরও মঙ্গল কামনা করছি, তার সাকসেস কামনা করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রাজু ভাইয়াকে। এখন আমাদের মাঝে যিনি উপস্থিত হবেন তাকে আসলে সবাই দেখতে চাচ্ছেন এবং আমরা সবাই বারবার তাকে দেখতে চাই। এখন আমাদের মাঝে যিনি বক্তব্য রাখবেন তিনি হচ্ছেন বিউটি কুইন বর্ষা আপু। একটা জোরে হাততালি হয়ে যাক। সবাই শুনবে, একটু চুপ থাকি। আচ্ছা ঠিক আছে, সাংবাদিক ভাইরা সবার আগে শুনলাম। আসসালামু আলাইকুম। সত্যিকার অর্থে আজকে মনে হচ্ছে যে না, আমরা সত্যিকার অর্থেই শিল্পী। এফডিসিতে এসেছি, আমাদের মানে কেন বললাম যে সত্যিকার অর্থেই মনে হচ্ছে যে আমরা শিল্পী, কারণ যখন নিজের বাসায় আমরা থাকি তখন নিজেদের মতো করেই থাকি। আর যখন আমরা বাইরে যাই, কোনো বাসায় বেড়াতে যাই বা বাইরে যখন মুভ করি, তখন আমাদের চলাফেরাটা কিন্তু মনে হয় যে আমরা এখন বাইরে এসেছি। সো আমার মুভমেন্ট, আমার কথাবার্তা সব কিছু কিন্তু সেভাবেই থাকে। আর এতদিন আসলে যা হয়েছে আমাদের নিয়ে বা আমাদের সিনেমা নিয়ে বা অন্য সিনেমা নিয়ে, অন্য প্রোডাকশন হাউস নিয়ে, আমি যেটা বিশ্বাস করি যে আসলে অভিজ্ঞ মানুষজনদের সাথে থাকলে অনেক কিছুই শেখা যায়। আর মানুষের শেখার আসলে কোনো শেষ নেই। সো আজকে যে সামনে অনেকের নামও আমি ঠিক জানি না, বাট সবারই আমি ফেস চিনি, বিশেষ করে যারা প্রযোজক যারা আছেন, যারা ডিরেক্টর আছেন,
আপনাদের সামনে আসলে সিনেমা নিয়ে খুব বড় কিছু বলার মতো আমি দেখছি না, ভীষণ ভয়ও পাচ্ছি বলতে পারেন। কারণ আপনারা এত অভিজ্ঞ মানুষ, এত সুপারহিট সিনেমা করেছেন, যে সেখানে আসলে যে কয়টা চলচ্চিত্র করেছে ঠিক আছে, মানুষ দেখেছে, মুভি ব্লকবাস্টার হয়েছে, বাট তারপরেও মানুষের একটা ক্ষোভ ছিল যে কেন ওনারা বাইরে ছবি করেন না, বা হয়তো ওনারা প্রফেশনাল আর্টিস্ট না, অনেক কিছু হয়ে গেছে, এত কিছুতে না যাই। বাট সেটাই আর কি, যেটা স্বীকৃতি হলো এই প্রথম কিল হিম সিনেমাটির মাধ্যমে, যেটা প্রডিউস করছেন ইকবাল ভাই। আর ওই যে বললাম যে অভিজ্ঞ মানুষের সাথে চললে কিছু শেখা যায়, কথা সত্যি, যেটা ইলিয়াস কাঞ্চন স্যার বললেন যে আসলে আমরা যেটা স্লোগান দিয়েছি আমি শিল্পী সমিতি আসার পর, সেটা হচ্ছে যে এটা আমার চলচ্চিত্র না, আমাদের চলচ্চিত্র। কথাটা কিন্তু সত্যি। একজন প্রযোজক, একজন পরিচালক, একজন শিল্পী, আমরা সবাই কিন্তু এক, কোনো না কোনোভাবে কানেক্টেড। কেউ কাউকে ছাড়া আসলে একটা সুন্দর সিনেমা তৈরি করা যাবে না। সো শুভকামনা থাকলো কিল হিমের জন্য। আর আমি মন থেকেই চাই, এটা বাংলাদেশের জনগণের দাবি, এবং মিডিয়া কর্মীরা এখানে আছেন, এদেরও অনেক দাবি, অনেক হেডলাইন, অনেক কিছুই দেখি শুনি যে অনন্ত জলিল কেন যখন কোনো ইন্টারভিউ দিতে যাই কেন অন্য কোনো হিরোইন নিয়ে কাজ করেন না বর্ষার বাইরেও। আমি আসলেই খুব, যদিও আমার নামটা অ্যানাউন্স করে দিয়েছে, বাট আমি খুব খুশি হব যে আমাদের প্রডিউসার সাহেব যদি অন্য কোনো হিরোইন আমার জায়গায় নিয়ে এখানে কাজ করে, এটা আমার বেশি ভালো লাগবে। কারণ আমি মন থেকে চাই যে অনন্ত জলিল পিওর বাইরের একটা কাজ করুক, যেটা একদম হিরোইন থাকবে অন্য, আমার বাইরে অন্য প্রোডাকশন, ডিরেক্টর আলাদা, মানে সব কিছু একদম টোটালি ডিফারেন্ট কিছু হবে। আর এই যে ট্রেলারটা যেটা এখানে দেখলাম কিল হিমের, আসলে এটা আমি কিছুই জানি না, এত বড় একটা সারপ্রাইজ। মানে লাস্টের যে অনন্তর এক্সপ্রেশনটা ছিল একটা হাসি দিয়ে, বিলেনি মার্কা একটা মানে হাসি, এটা সত্যি, এটাই আসলে দর্শককে টানবে, এটা নিয়েই কথা হবে। তো এটাও প্রশংসনীয়। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। হ্যাঁ অবশ্যই আমরা শিল্পী, আমরা বাইরের কাজ করব, সেটা অবশ্যই ভালো কিছু করতে চাই। আর নিজের ঘরে যখন কাজ করেছি নিজের মতো করেছি, আবারও বলছি, বাট যখন বাইরের কিছু করবে ডেফিনেটলি ভালো স্ক্রিপ্ট, ডিরেক্টর, প্রোডাকশন হাউস সব কিছু চিন্তা ভাবনা করেই আসলে একটা শিল্পীর কাজ করা উচিত। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ বর্ষা আপুকে। সরি, ভুলেই গিয়েছিলাম নিজের কথা বলতে বলতে। হ্যাঁ সেটাই, যে ট্রেলারটা দেখালো ইকবাল ভাইয়ের প্রথম পরিচালনার ছবি, রোশন অ্যান্ড বুবলি, ভালো লেগেছে। আর বিশেষ করে ভালো লেগেছে বুবলির অ্যাকশনগুলো, পুলিশ অফিসার এত সুন্দর অ্যাকশন করেছে, আমার কাছে এটা বেশি নজরে লেগেছে। কারণ আমি একজন মেয়ে, অবশ্যই আমি একটা মেয়েকেই সাপোর্ট করব। থ্যাংক ইউ। ধন্যবাদ বর্ষা আপুকে। এখন আমাদের মাঝে আরেকজন আর্টিস্ট হচ্ছে বক্তব্য দিবেন। তিনি বাংলাদেশের কোনো আর্টিস্ট নয়, যেটাকে আমরা সবাই জানি এই সিনেমাতে স্টার কাস্ট, শুধু বাংলাদেশও না দেশের বাহিরেও যারা আর্টিস্ট তারাও কাজ করেছেন, তাদের মধ্যে একজনের নাম আমি বলতে চাই। এখন মঞ্চে বক্তব্য রাখবেন হচ্ছে ইন্ডিয়ার অ্যানি রয়। প্রথমেই এখানে সবাই যারা ফিল্ম জগতের সাথে যুক্ত সবাইকে আমার তরফ থেকে হ্যালো। আমি অনেক দিন থেকেই শুনছিলাম যে কিল হিমের মহরত আজকে সেলিব্রেশন হবে, তো আমি ঠিক মানে বুঝতে পারছিলাম না যে মানে কি হবে। আমি অনেকবার জিজ্ঞেস করেছি ইকবাল ভাইকে যে ভাইয়া আপনাদের মহরতে কি হয়, উনি বলছিলেন এটা সারপ্রাইজ। বাট সারপ্রাইজটা যে মানে এত বড় সারপ্রাইজ আমি সত্যি এক্সপেক্ট করিনি। মানে আমার দেখা লাইফে এটা সব থেকে বড় মহরত, এটা আমি অনেস্টলি বলতে পারি। আর টিজারটা দেখে আমি রিয়েলি নিজে খুব এক্সাইটেড, মানে সিরিয়াসলি ভাইয়া, মানে অল দ্য বেস্ট টু এভরিবডি ওয়ার্কিং ইন দিস মুভি, অ্যান্ড আই এম রিয়েলি গ্ল্যাড টু বি ওয়ার্কিং উইথ such big stars as অনন্ত জলিল and বর্ষা in this movie. তো আমার এটা সেকেন্ড কাজ বাংলাদেশে। আমি আশা করব বাংলাদেশে সবাই আমাকে অ্যাকসেপ্ট করবেন অ্যান্ড খুবই ভালোবাসবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ অ্যানি আপুকে। এখন আমাদের মাঝে যিনি উপস্থিত হবেন তার
অপেক্ষায় আমরা সবাই ছিলাম। এখন আমাদের মাঝে মঞ্চে যিনি বক্তব্য রাখবেন তিনি হচ্ছে সুপারস্টার AJ অনন্ত ভাইয়া। একটা হাততালি হয়ে যাক। এক মিনিট, কাঞ্চন ভাইয়ের দাঁড়া করাইছিলাম, এক মিনিট আপনারও দাঁড়া করাই। একটু রিভেঞ্জের আপনারা কেউ ভিডিও করেন না প্লিজ, আমি গানটা ছাড়ি নাই এখনো মতো। রিভেঞ্জের একটা গান আমি দেখাতে যাচ্ছি। আপনারা কেউ, আমি মোবাইল টোবাইল সবাইকে বলতেছি অনুরোধ, আপনারা এটা কেউ ভিডিও করেন না, হ্যাঁ? এটা গানটা আমি ছাড়ি নাই। আচ্ছা ঠিক আছে, লাগাও, সমস্যা নাই, লাগাও। তুই আমার প্রেমের ফিলে ঠুমকা লাগালি, আজ থেকে দিবানিশি হবে প্রেম বাওয়ালি। তুই আমার প্রেমের ফিলে ঠুমকা লাগালি, আজ থেকে দিবানিশি হবে প্রেম বাওয়ালি। দেখে ওই চাবুক ফিগার টিপলাম প্রেমের ট্রিগার, চড়ে গেল দিলের ফিভার, কে আটকাবে বলার তোর হাই ভোল্টেজে। মন 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 প্রেমের কারেন্ট খেলো রে, প্রেমের কারেন্ট খেলো রে, আর প্রেমের কারেন্ট খেলো রে, প্রেমের কারেন্ট খেলো রে। বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। শ্রদ্ধেয় হোসেন ভাই, খসরু ভাই, এখানে সুহান ভাই ছিলেন,
দীপজল ভাই ছিলেন, কাঞ্চন ভাই, আর আরেকজন গ্ল্যামার গালের কথা পরে বলি, সেটা হচ্ছে আমাদের নিপুণ। আর আমার বউ সত্যিকারেই গ্ল্যামার, সেটা তো সবাই জানে। আমার বন্ধু সুমন ফারুক, ওনার একজন ভালো বন্ধু আছে, ওনার ওয়াইফ, যেখানে যায় বন্ধুর মতো থাকে। থ্যাংক ইউ সো মাচ মিস্টার কোস্টা টু কাম হিয়ার। আমি এই অনুষ্ঠানের জন্য আমাকে যখন ইকবাল ভাই বলল যে আমরা ছবির মহরত করব, তা আমার একটু সমস্যা সব কাজেই, যে বললাম যে কী টাইপের মহরত করবেন। আপনাদের যে মহরতগুলো হয় অনেক সুন্দর হয়, বাট আমার মহরত এভাবে করলে হবে না, আমার মহরত একটু অন্যভাবে করতে হবে। তখন উনি আমাকে বললেন যে আসলে অনন্ত ভাই, আমরা সব কিছু করতে পারি, বাজেট ইম্পর্টেন্ট। তাই আমি বললাম যে আপনার কত টাকা লাগতে পারে এই অনুষ্ঠান করতে? তো উনি বলল, সর্বপ্রথম বলেন আপনি কি করতে চান। তা আমি বললাম যে আমরা যেহেতু বাইরের কাজ করব, তাহলে মহরতটাতে একটু ঝাঁকানাকাই হইতে হবে, সুন্দর হতে হবে। যে সবাই যে বলে যে হ্যাঁ অনন্ত বর্ষা আসছেন একটা বাইরের কাজ করতে এবং ইকবাল ভাই প্রডিউস করবেন, তো প্রডিউসারের টাকা তো একটু খসাইতেই হয় আমাদের। তো যাই হোক, তখন উনি বললেন যে আমি এফবিসিতে 18টা সংগঠন এবং সবাই খুবই ভালো, আমরা যদি সবাইকে দাওয়াত দিই সেইখানে আমার 500-600 গেস্ট হবেন। তারপরে বললাম আর কি করবেন? তাই বলল যে আপনার যেহেতু আপনাকে আমরা প্রথম আমাদের ছবিতে নিচ্ছি, তাহলে আপনাকে রিসিপশনটাও দিতে আমি 300-400 বাইক নিব। তাই 300-400 বাইকে তো এমনি 800 লোক থাকে, 400 বাইক হলে। তাই আমি বললাম এত করেন না, আবার বেশি হয়ে যাবে। তার আমাদের মিডিয়া ভাই বোনেরা, মানে আমি মিডিয়া ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, এটা আমার অন্তর থেকে বলতে চাই। নর্মালি এমনিতে মিথ্যা কথা শুধু বর্ষাতেই বলি আমি, তা হাতে তালি তো দিলেন না, বর্ষাতে মিথ্যা কথা বলি। ওকে, সেটা কি নিয়ে বলি যে কখন বেরাবো অফিস থেকে, তাই আমি বলি এক্ষুনি বেরোচ্ছি। আবার 1 ঘন্টা পরে বলে কখন বের হবে, আমি এই যে 10 মিনিট, এই ধরনের মিথ্যা কথা বলে আসছি। তাই সাংবাদিক ভাইদের জন্য এই জন্যেই উদ্দেশ্য করে বলছি যে আমি অন্তর থেকে বলছি, আমি সাংবাদিক ভাইদেরকে প্রথম থেকেই অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি। তার প্রমাণ একটা কথা বলি। এবার আপনারা জানেন যে এবার কান ফেস্টিভ্যাল নিয়ে বাংলাদেশে বেশ আলোচনা হয়। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর বায়োপিক যায় সেখানে, আমাদের 2টো মুভি যায়, নেত্রী দ্য টেইলার, দিন দ্য ডেট, টেইলার যায় সেখানে, আমরা যাই, সব কিছু মিলে বেশ আলোচনা হয় এবার কান নিয়ে। তা আমাকে রানা ভাই বললেন, চ্যানেল 24-এ আছেন এখন, তাই রানা ভাই বললেন, অনন্ত ভাই আপনারা তো কানে গেছেন, আমাদের কিন্তু অনেক সাংবাদিক ভাইয়েরা গেছেন কানে। তাই আমি বললাম একজনের নাম্বার দেন, আর আমার নাম্বার তো সবার জানা আছে, তারপরে একজনের নাম্বার দেন। তখন আমি একজনকে ফোন করলাম যে ভাই আপনার, ফোন করার পরে সত্যিই অনেক খুশি হলো যে ভাই আপনাদের সাথে দেখা করতে চাই। তাই আমি বললাম আপনি একা না, আপনারা সবাই মিলে দেখা করেন, সবাইকে বলেন যে অনন্ত ভাই আপনাদেরকে লাঞ্চে দাওয়াত দিচ্ছে। তা আপনারা, আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলটার নাম হচ্ছে এই বউ, হোটেলটার নাম যেন কি ভুলে গেছি আমি, হ্যাঁ, মার্টিনেস। এই মার্টিনেস হোটেলটা হচ্ছে, মার্টিনেস হোটেলের একটা ঐতিহ্য আছে, 75 ইয়ার্স। 75 ইয়ার্স হচ্ছে হোটেলের, কানের বয়সের সাথে হোটেলের বয়সও 75 ইয়ার্স। ওই হোটেলে টম ক্রুজ বলেন, আমাদের ঐশ্বরিয়া রায় বলেন, যেটা অনেক আলোচনা হলো, বড় আর্টিস্ট যারাই বলেন, তারা ওইখানেই থাকেন, মার্টিনেসে থাকেন। তাই মার্টিনেসে একজনের লাঞ্চের খরচ হচ্ছে 400 ইউরো। 400 ইউরো একজনকে লাঞ্চ করাতে খরচ হয়। তা আমাদের সাংবাদিক ভাইরা ওনারা সবাই আসলেন, আমি বললাম চলেন আমরা লাঞ্চ করি। যেখানে লাঞ্চ করে ধরেন ওয়ার্ল্ডের যত মিস ইউনিভার্স, মাল্টি বিলিয়নিয়ার,
গুচির ওনার, আরমানির ওনার, শ্যানেলের ওনার, এই ধরনের বড় বড় মাল্টি বিলিয়নিয়ার যারা। আমি যখন সাংবাদিক ভাইদেরকে ওইখানে নিয়ে গেলাম বিচের সাথে রেস্টুরেন্ট, আমাদের 14 বা 16 জন সাংবাদিক ভাই ওইখানে, মানে সবাই দেখছিল যে দে আর সো রিচ, যে এত লোক এরকম একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে আসছে। আমি এই জন্যে কথাটা বললাম, আমরা একবেলা খেয়ে এখানে কেউই অনেক মোটা তাজা হয়ে যায় নাই বা আমাদের সিক্স প্যাকও হয়ে যায়নি। আমি এই জন্যে বলতে চাই যে সাংবাদিক ভাইরা, এই যে আমরা স্ক্রিনে মানুষ আমাদেরকে দেখে, ভালোবাসে, আমরা সুপারস্টার হই, স্টার হই, এইটার পিছনে সাংবাদিক ভাইদের অনেক অবদান। এই কারণে আমি যে কোনো অনুষ্ঠানে গেলে, এই যে বিশেষ করে যারা ক্যামেরা কাঁধে করে নিয়ে পিছন দিকে হাঁটতে থাকে হাজার হাজার লোকের মধ্যে, অনেক সময় পড়ে যায়, আমি কিন্তু বুকে জড়ায় ধরি এবং সবার সাথে আগে যেয়ে দেখা করি। আমার দুঃখের বিষয় এটা, এইবার দিন দ্য ডে নিয়ে কোন সাংবাদিক, কোন কালো সাংবাদিক এই ধরনের নিউজ করে গেছে, কারা এরা? আমি এই মহরত অনুষ্ঠানে এটা বলতে চাই, এটা আমার আক্ষেপ। আমার বউ কান্না করেছিল মধুমিতা হলে, যে আমার বউ অনেক আজে বাজে কথা বলেছিল সনি সিনেমা হলে গিয়ে, যার জন্যে চলচ্চিত্রে আমাদের কাছ থেকে সবাই সরে গেছে। এটা আমাদের আক্ষেপ ছিল যে আমরা সব সময় সাংবাদিক ভাই বোনদের পাশে থাকি, যে কোনো অনুষ্ঠানে চলচ্চিত্রে থাকি, সব জায়গায় আমরা থাকি। তাহলে আমাদের নিয়ে এত নেগেটিভ হলো কেন? দিন দ্য ডে মুভি কি ছেলে খেলার ব্যাপার ছিল? এটা দিন দ্য ডে একটা ইতিহাস মুভি বাংলাদেশের জন্য। দিন দ্য ডে কি হলো? মুর্তুজা একটা ভিনদেশি পার্সন, যেই হোক তাকে হ্যাপ্রোনাইজ করেছে। মুর্তুজা আমার সাথে শুটিং শেষ করে 2020-এ শুটিং শেষ করে 2021-এ এসে আমাকে হায়দ্রাবাদ আন্নাপূর্ণা স্টুডিওতে ও ডিস্ক দিয়ে যায়। আমাদের কাছে কিছুই ছিল না, কিচ্ছু ছিল না এই দিন দ্য ডের আমাদের কাছে। কারণ ও যখন বাংলাদেশে আসে তখনও 17টা টেকনিশিয়ান নিয়ে বাংলাদেশে আসে, 3টা ক্যামেরা নিয়ে। যত এই ছবিটা ওরা বাইরে শুটিং করেছে 8K রেজুলেশন দিয়ে। বাংলাদেশে আমরা অনেক খুঁজেছি যে 8K রেজুলেশন তখন পাওয়া যায় কিনা, 8K রেজুলেশন ক্যামেরা। আমরা তখন 6K পেয়েছিলাম, তখন বলছে না এটা ফ্রেমিং মিলবে না। ওরা 3টা ক্যামেরা নিয়ে আসে 8K রেজুলেশনের, 17 জন আর্টিস্ট আনে। আমরা তাদেরকে সোনারগাঁও হোটেলে রাখি, অনেক মর্যাদা দিই। দে আর সো হ্যাপি ওয়ার্ক উইথ মি। আমি আমার কথা পরে বলবো, কেন হ্যাপি সেটা পরে রেখে দিলাম আমি এখানে। তাহলে 2022 সালে ছবি রিলিজের 1 মাস পরে এসে মুর্তুজা কখন এইটা বলতে পারে যে হি নট গিভেন মাই মানি, হোয়াই আই গিভেন হিম মানি? আমার সাথে এগ্রিমেন্ট হচ্ছে হলো যে বাংলাদেশের যে শুটিং পার্টটা আছে সেটা আমি ইনভেস্ট করব। তো হোয়াই আই এম পে হিম ডলার? বাংলাদেশে কাউকে ডলার দিতে হয় না, আমি বাংলা টাকায় পেমেন্ট করেছি। তারা কি করেছে? ঘটা করে ছবি নিউজ করেছে, ওইখানে লিখেছে আমাকে 4-5 লাখ ডলার দেওয়ার কথা, আবার বাংলায় এগ্রিমেন্ট। অথচ সবাই নিউজ করেছে 100 টাকার ছবি না, এটা 4 কোটি টাকার ছবি। আরে মুর্তুজা তো বলেছে বাংলাদেশের শুটিংয়ের কথা, আমি কেন ওকে ডলার দিব? বাংলাদেশে 4 কোটি না, যেই টাকাই লাগুক সেটা তো আমি শুটিংয়ের খরচ দিয়েছি, বাইরের শুটিং ও খরচ দিবে। তাইলে বাংলাদেশের শুটিংয়ে যদি ও 4 কোটি টাকা বলে, এই যে তার্কি, এই যে হচ্ছে আফগানিস্তান, ইরান, পুরা ছবির 2 ঘন্টাই হচ্ছে বাইরের শুটিং, তাইলে ওইটা হাওয়া দিয়ে করেছে, ওইটাতে কোনো টাকা লাগে নাই, ওইটাতে কোনো 100 টাকা খরচ হয় নাই। তাইলে কেন এই ধরনের নিউজ করা হলো? আমি যদি সাংবাদিক ভাইদেরকে বোনদেরকে যদি বুক দেই, তাহলে পিঠটা কেন দেওয়া হইলো? পিঠ কেন দেওয়া হইলো? ইকবাল ভাই প্রথম যেদিন আমার কাছে যায় তখনই আমাকে বলে যে ভাই আমি যদি কাউকে বুক দেই পিঠ দেই না। আমি তো সাংবাদিক ভাইদেরকে খোঁজ দা সার্চ থেকেই বুক দিয়ে আসছি, তাইলে পিঠ কেন দেওয়া হলো? এইটা সাংবাদিক ভাইদের উপরে আমার ক্ষোভ। এটা কেন করা হলো? এই জন্যে ভাইয়েরা, আমি কেন বললাম যে আমি আমাকে কাজ করলে কেউ কেন মানে ভালো থাকে, কেন আমার সাথে কাজ করলে হ্যাপি হয়, তারপরেরটা এখন বলছি। ইকবাল ভাই আমাকে বললেন, জনন্ত ভাই ছবি বাংলাদেশে একটা ইতিহাস করতে চাই। সেটা কি?
যে ছবির টিজার বানাতে চাই। আমি বললাম মহরত করলেন না, টিজার কিভাবে করবেন? আমার একটা আইডিয়া আছে, আপনি আমাকে সহযোগিতা করেন। ওই দিন আমি এই সুমন ভাইদের অফিস থেকে সন্ধ্যা 6টার সময় বেরোই। জার্মানি বায়ার ছিল, সুমন ভাইরা জার্মানি বায়ারের, তারাও ওনার এবং জার্মানি কোম্পানির লাইসেন্স তাদের, লিডেলের কাজ করি আমরা। আমি ঢাকা থেকে আমি 6টার সময় যাই আমাদের সাভারে, যে রাত্রে অফিসে যেতে যেতে ওই দিন 2 ঘন্টা লাগে, এমন জ্যাম ছিল, প্রচুর জ্যাম ছিল, 2 ঘন্টা লাগছে। যাই হোক, আমরা রেডি টেডি হয়ে 11টার সময় সেটে যাই। আমি সকাল 6টা পর্যন্ত, ভোর হয়ে গেছে, তারপরেও দরজা লাগায় ভোর 6টা পর্যন্ত কাজ করি। দিস ইজ অনন্ত জলিল। এই জন্য আমার সাথে সবাই কাজ করে মজা পাবে। আমি গ্রামীণের যখন টিভিসি করি, সকালে আমি তাদের ওইখানে যাই সকাল 8টার সময়, কল টাইম 8টা, আমি 8টার আগে রেডি হয়ে যাই। আমি পরের দিন দুপুরবেলা বাসায় আসি। দিস ইজ অনন্ত জলিল। আমি যদি বাইরের কাজ করি, ঘরের কাজ করি, আমি এইভাবেই করব। আমি ইকবাল ভাইয়ের কাজ করি, খোরশেদ ভাইয়ের কাজ করি, হোসেন ভাইয়ের কাজ করি, বা সুমন ভাইয়ের কাজ করি, বা অন্য প্রডিউসারের কাজ করি, আমি এইভাবেই করব। কখনো কারো শিডিউল ফাঁসানো এটা আমার, কারণ আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে অনেক বড় বিজনেসম্যান হয়েছে আল্লাহ তাআলার দয়ায়। আমি 9 বার সিআইপি হয়েছি বাংলাদেশে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি এক্সপোর্ট ট্রফি পেয়েছি। বাংলাদেশের যদি 10 জন বড় এক্সপোর্টার থাকে তার মধ্যে আমি একজন, আল্লাহ তাআলার দয়ায়। আমি কখনো কাজকে ফাঁকি দেই নাই, তা আল্লাহ তাআলা আমাকে এখানে আসতো না। ইকবাল ভাই যদি আমাকে বলে সকাল ভাই 7টায় আসবেন, আপনার আজকে সারা রাত শুটিং করতে হবে, ইকবাল ভাই কেন, যে কোনো ভাই আমাকে বললে আমি তাই করব। কারণ আমি প্রডিউসারকে শ্রদ্ধা না করলে আমাকে কেন কাজ দিবে? আমার জন্য কেন অন্য জায়গায় আর্টিস্টরা বসে থাকবে আমার শিডিউলের জন্য? আমি এটা, আজ তো সাংবাদিক ভাইরা, যদি আমি কালকে মরে যাই সেটা আলাদা ব্যাপার। আমি ইকবাল ভাই শুটিংয়ে আপনারা দেখবেন আমি লেট করে আসারও পাবলিক না, কারণ আমি সময়কে মূল্য দিতে জানি। আজকে আমি বের হয়েছি, কেন আজকে আমার দেরি হলো তাইলে মনে মনে বলতে পারেন, অনন্ত ভাই আপনি তো সবসময় অন টাইম আসেন, আজকের খবর কি? আজকের খবর, বিজয় সরণিতে আসছি, সিগন্যালে আমার গাড়ি, সবাই দেখেন যে আমার হোয়াইট কালার রেঞ্জ রোভার নতুন গাড়ি। এটা যে এই গাড়িগুলো ব্রেক যেখানে থামবে স্টার্ট, কিন্তু অটো বন্ধ হয়ে যায়, আবার স্কেলেটারে চাপ দিলে অটো স্টার্ট হয়ে যায়, গাড়ি আর স্টার্টই হচ্ছে না। মানে কি অবস্থা! আমার বডিগার্ডরা আগে চলে আসছে এখানে, মানে ওরা এসে ইকবাল ভাইয়ের সাথে এই যে অ্যারেঞ্জমেন্ট করছে, যারা বাইক টাইক নিয়ে গিয়েছে সবাই, অনেক ভাইয়েরা যেখানে বাইক নিয়ে গেছে 300-350 বাইক, তাদেরকে অনেক ধন্যবাদ। এত কষ্ট করেছেন আমার জন্য, এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন তারা। আমার গাড়িতে বডিগার্ড নেই, কেউ নাই। এখন আমি ড্রাইভারকে ওইখানে পাঠায়, পরে গাড়িতে বসে থেকে ড্রাইভার পাঠিয়ে যে আমার স্পোর্টস কার যেটা নিয়ে আসছি এইটা, তারপর আমি ড্রাইভ করে আসছি আমার ড্রাইভারকে ওইখানে রেখে দিয়ে। নাহলে নর্মালি আমি কোনো অনুষ্ঠান বা কোথাও আপনারা দেখেছেন দেরি করে যাই না। আই এম সো সরি অ্যাবাউট দ্যাট। আর এখন আসি আমরা ইকবাল ভাইয়ের ছবি নিয়ে। ইকবাল ভাইয়ের যে ছবি রিভেঞ্জ যেটা দেখলাম, আর আমাদের কাঞ্চন ভাই যেটা বলে গেল, সত্যি প্রশংসনীয় যে ছবির একটা ট্রেন্ড আসছে এবং ছবির লুক চেঞ্জ হয়ে গেছে, ছবির ধরন চেঞ্জ হয়ে গেছে। আমার কাছে কিন্তু গানটা অসাধারণ লেগেছে, অনেক সুন্দর হয়েছে। এই ঝাঁকানাকা গান সিনেমা হলে যখন চলে, হলে কিন্তু পোলাপাইন নাচতে থাকে, অনেক মজা করে। এই ধরনের গান সত্যিকারেই খুবই ভালো লাগে। আমি ইকবাল ভাইকে বলবো যে আমাদের ছবি তো বর্ষাকে আমাকে এইভাবে নাচানোর জন্য আমরা অনেক প্র্যাকটিস করব, রিহার্সেল করবো যে স্ক্রিনে দিয়ে সব কিছু ভালো দিতে পারি। আর ট্রেইলারটাও ভালো লেগেছে, খুবই ভালো লাগছে। এইবার আসি কাঞ্চন নিপন পরিষদ। কাঞ্চন ভাই নিপন পরিষদ সত্যি একটা লাকি পরিষদ। নাহলে আমরা 2008-এ সিনেমায় আসছি, আমরা কখনোই মনে করি নাই যে বাইরের ছবি করব, যেটা খোরশেদ ভাই অনেক আক্ষেপ নিয়ে বললেন যে আজকে অসম্ভবকে সম্ভব করেছে আমাদের ইকবাল ভাই। কারণ উনি আমাকে প্রথম থেকে বলে আসছিলেন যে অনন্ত ভাই আপনি যদি জীবনে কোনো ছবি করেন বাইরের, আমার ছবি আগে করতে হবে। তা আমি আজকে খোরশেদ ভাইকে সরি বলছি যে আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম এইবারকার এই ঘটনাগুলোর কারণে। আর ইকবাল ভাই ঠিক ইমোশনের সময়ই আমার ওইখানে যায়, আমাদের বাসায় যায় যে আপনার সাথে আমার কিছু কথা আছে। কারণ উনি যখন যমুনাতে গিয়েছিল, উনি অবস্থাটা দেখেছে যমুনা ফিউচার পার্ক ব্লকবাস্টারে। ওইখানে লিফট থেকে আমরা বের হয়ে হল পর্যন্ত যেতে আমাদের আধা ঘন্টার বেশি সময় লাগে। মানে হাজার 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 মানুষ ছিল
যারা টিকিট ছিল না বাইরে ছিল, হাজার হাজার মানুষ। আর যখন হলের দরজায় দেয়, যমুনার গেট কিন্তু ভেঙে ফেলছে, আর মানে এত মানুষ ছিল, আর ভিতরে তো পা ফালানোর জায়গা নাই। প্রতিদিন কিন্তু 17টা শো চালাতো দিন দা ডেট, তখন ওনারা 17টা শো চলতো। এই জন্যে লাকি মানুষ, যেমন ইকবাল ভাই বলেছিল যে আমি যদি ছাই ধরি আল্লাহর দোয়ায় শোনা হয়, আমাকে বিশ্বাস করেন, আমার সাথে কাজ করেন। সেম নিপুণ এবং ইলিয়াস কাঞ্চন ভাইকে বলবো, ওনারা সত্যিই লাকি মানুষ। এই যে ছবি রিলিজ হয়েছে, সত্যিকার এই প্রত্যেকটা ছবি ভালো যাচ্ছে। এইটা যখন লাকি মানুষরা কোনো কাজ করেন আসলেও ভালো হয়, এটা সত্যিকারে এটা প্রমাণ, কারণ প্রত্যেকটা ছবি ভালো গিয়েছে। আর ইকবাল ভাই যেই ছবি ডিরেকশন দিবেন, আশা করি খুবই ভালো দিবেন। তার অনেকগুলো ছবি সুপারহিট, এবং আমরা তাকে কথা দিতে পারি যে আমরা অনেক পরিশ্রম করব আপনার ছবিতে, অনেক পরিশ্রম করব আমরা। আপনি যেভাবে খাটাতে চান আমাদেরকে সেইভাবে খাটাবেন। তবে একটা জিনিস হইতে হবে যে আমাদের যে ভুল ত্রুটি মানুষ যেটা ধরতো, সেটার আগে আমরা গ্রুমিং করব। আপনার চলচ্চিত্র তার মানে এই নাই যে কালকে শুটিংয়ে ডাক দিবেন আজকে চলে আসব। 1 মাস আগে আমাদেরকে আপনি স্ক্রিপ্ট দিবেন, স্ক্রিপ্ট নিয়ে আমরা গ্রুমিং করব, গ্রুমিং করে প্র্যাকটিস করে আমরা আপনার সেটে আসব। আমরা কারণ আপনাকে আমরা সময় দিব এই জন্যে যে আমি বাইরের চলচ্চিত্র প্রথম করব, এই তার মানে আপনাকেই শুধু না, আমরা প্রত্যেকটা ছবি করার আগেই গ্রুমিং করব। আর নেক্সট আমাদের খোরশেদ ভাই, হোসেন ভাই আমার বন্ধু, তারপরেই বুক করে রাখছে। আসলে উনি এত ভালো, মানে কখনো লজ্জায় বলে নাই যে উনি আমাকে নিয়ে ছবি করবে, আজকে এখানে এসে বললো আর কি। তা আমিও কখনো ভাবি নাই যে বাইরের কোনো দিন করবো, বাট এখন আমি ভাবছি আমি সব ছবি বাইরের করব। কারণ আমি যদি বিদেশের সাথে কোনো কোপ্রোডাকশন করি, আমার বাইরের আর্টিস্ট কম নিব, কথা দিচ্ছি আমি। আমাদের দেশের যত গুণী আর্টিস্ট আছে আমাদের দেশের সমান সমান আর্টিস্ট নিব। আমাদের নেক্সট প্রজেক্ট হচ্ছে দ্য লাস্ট হোপ, এটা মিনিমাম 12টা দেশের আর্টিস্ট থাকবে, সেখানে ইনশাল্লাহ আমাদের দেশেরও আর্টিস্ট থাকবে। লাস্ট হোপ হচ্ছে নরওয়ের সাথে কোপ্রোডাকশন, 3 দেশের প্রডিউসার, দুবাই, নরওয়ে আর হচ্ছে হলো ইংল্যান্ড, 3 দেশের প্রডিউসার ওইটাতে। ওই দেশের আর্টিস্ট হচ্ছে 12 দেশের, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, দুবাই, চায়নার ফাইট ডাইরেক্টর থাকবে ওই ছবিতে, আগেই বলে দিছে ওরা। তাই সুইডেন, ইটালি, জার্মানি, স্পেন, অনেক দেশের আর্টিস্ট থাকবে ওইটাতে। কারণ ওইটার থিমটা হচ্ছে কার রেসিং। আপনারা আমেরিকান ছবি দেখেছেন যে কার রেসিংয়ের উপরে ছবি হয়, ইনশাল্লাহ ওই টাইপের একটা ছবিতে আমরা অভিনয় করতে যাচ্ছি আর্টিস্ট হিসাবে। তা আমরা যেহেতু বাংলাদেশে ওই ছবি রিলিজ হবে, আমি অলরেডি বলেছি যে আমাদের দেশ দিয়ে তোমার মিনিমাম 5 থেকে 6 জন আর্টিস্ট নিতে হবে। তাহলে তুমি বাংলাদেশে শুধু অনন্ত বর্ষা না, 5-6 জন আর্টিস্ট নিলে তোমার ছবি ভালো চলবে। কারণ আমাদের দেশে তো ছবি ইম্পোর্ট করে, আমেরিকান ছবিগুলো তো হলিউড ছবিগুলোতে ইম্পোর্ট করে আমাদের দেশে, তখন ইম্পোর্ট করতে পারবে সিনেপ্লেক্স, তখন সবাইকে ডিস্ট্রিবিউট করতে পারবে। তো ধন্যবাদ। আমি আবারও দুঃখের সহিত বলি, ভাইয়েরা আপনার কথা মনে করবেন না, সাংবাদিক ভাইয়েরা, সত্যিকারে না হলে বর্ষার আমার ব্যাপারে অনেক সমালোচনা শুনেছেন আপনার আলোচনার সাথে, বর্ষার ব্যাপারে কিন্তু আপনারা সমালোচনা শুনেন নাই। এইবার কিন্তু বর্ষাও সমালোচনার তুঙ্গে, হ্যাঁ, কারণ ওর অনেক আক্ষেপ ছিল। ওর একটাই কথা ছিল যে আমরা সাংবাদিক ভাই বোনদেরকে যেভাবে শ্রদ্ধা করি, তাইলে কোন বেটা সাংবাদিক যে এই ধরনের নিউজ করতে পারে আমাদের জন্য? আমরা কি সত্যিকারে ওই ধরনের কাজ করেছি? দিন দাঁড়ে কি ওই ধরনের একটা ছবি ছিল? হিংসামূলক কেন মানুষ পার্সোনাল অ্যাটাক করবে? এই জন্যে ভাই পার্সোনাল অ্যাটাক বাদ দেই। একটা ভালো সংগঠন এখন চলচ্চিত্রে আছে, সেটা হচ্ছে কাঞ্চন নিপুণ সংগঠন। এখানে কোনো দলাদলি নাই, আমরা সবাই একসাথে কাজ করি, কোনো পার্সোনাল অ্যাটাক নাই। আর সর্বশেষ বলতে চাই, চলচ্চিত্রর বাবা দরকার, চলচ্চিত্রর বাবা দরকার। আমি এই সব মানে কথা আগেও বলেছি, চলচ্চিত্রে বাবা না থাকলে সন্তানদের মাথার উপরে হাতের ছায়া থাকে না। এই যে চলচ্চিত্রে একজনের পা আরেকজন টেনে ধরে রাখে ভালো কাজ করতে গেলে, প্রযোজক সমিতির ইলেকশন হয় না কয় বছর আমি নিজেও জানি না, এখন খসরু ভাই বলতে পারবেন, হোসেন ভাই সবাই বলতে পারবেন। চলচ্চিত্রে আমি শুনলাম যে এই 20 তারিখ ইলেকশন হবে গত মাসে, হঠাৎ করে শুনি এটা স্থগিত হয়ে গেল। তো এই যে যারা এগুলো করেন তারা আসলে কেন করেন চলচ্চিত্রে? এটা তো তাইলে আমি তো আগেই বলেছিলাম, আমি শুধু বলেছিলাম না, টাকাও খরচ করেছিলাম, অ্যারেঞ্জমেন্টও করেছিলাম যে চলচ্চিত্রে প্রযোজকদের কোনো ইলেকশন দরকার নাই।
আমি আপনারা জানেন হোটেল 71-এ 280 জন প্রডিউসার, ছবি ইনভেস্ট করুক না করুক পূর্বের প্রডিউসার, সবাইকে নিয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান করেছিলাম। কেন আমাকে একবার এই সমিতি থেকে বলে আপনি ইলেকশন করেন, এইখান থেকে বলে আপনি ইলেকশন করেন। আরে কেন ইলেকশন করব? ভালো লোকগুলো কেন ভাগ হয়ে যাচ্ছেন আপনারা? তখন আমি রিকোয়েস্ট করলাম পারভেজ ভাইকে, শ্রদ্ধেয় পারভেজ ভাইকে, সবাইকে রিকোয়েস্ট করলাম, গাজী আঙ্কেলকে রিকোয়েস্ট করলাম, আমাদের আরেকটা সোলজার আছে তাকে বক্তৃতা দেওয়ার পরে জন্য রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে লিটন ভাই। লিটন ভাই, খসরু ভাইকে আমি দেখেছি কাঁধে কাঁধ মিলিয়ে তারা পাইরেসির জন্য দিন নাই রাত নাই, এই রাজশাহী এই বগুড়া বিভিন্ন জায়গায় পাইরেসি যারা করতো আগে তাদেরকে ধরতো। তারা মিলে এখন দেখি যে কেমন জানি কাটা হয়ে গেছে এফডিসিতে। এত কাটা কেন? ফুলের পরিবর্তে এত কাটা কেন এখানে? আরে একজনই ইলেকশন করতে গেলে আরেকজন করে কি হাইকোর্টে যেয়ে রিট করে, তার ইলেকশন বাদ দিয়ে দেয়। হোয়াট ইজ দিস? এগুলো চলচ্চিত্রে বাবা দরকার, বাবা না থাকলে আমরা সন্তান কোথায় থাকবো? হ্যাঁ, আমি চলচ্চিত্রে প্রযোজক সমিতির সদস্য, পরিচালক সমিতির সদস্য, শিল্পী সমিতির সদস্য, বাট আমি একজন আর্টিস্ট, বড় পরিচয় আমি আর্টিস্ট। আমারও বাবা দরকার, আমার নিজেরও বাবা দরকার, এই চলচ্চিত্র সবার বাবা দরকার। আর সেটা হচ্ছে প্রযোজক সমিতি, সেটা খোরশেদ ভাই হোক বা আপনি হন, যে কোনো একজন হন। আপনারা যখন কম্পিটিশন করবেন, ইলেকশনে করেন, এটা কোর্ট কাছারি কেন? কোর্ট কাছারিতে কিসের কম্পিটিশন? এতে করে কি আমাদের সুনাম নষ্ট হচ্ছে না? কেন এগুলো করতে যাবেন? আপনারা বলেন যে ভাই আপনি 2 বছর থাকেন, পরের 2 বছর কিন্তু আমরা থাকবো। ভাই কোনো ধরনের কোনো হামলা গ্যাঞ্জাম করতে পারবেন না, আমাদের সুনাম চলচ্চিত্রের বাইরে নিতে পারবেন না। লিখিত করেন যে পরের 2 বছর আমরা থাকবো, এই 2 বছর আপনি থাকেন। এইভাবে করে করেন। কেন ভালো লোকগুলো আলাদা হয়ে যায় যে চলচ্চিত্রের দুর্দিন নিয়ে আসেন? এগুলো বাদ দিয়ে দেন ভাইয়েরা, এগুলি সম্পূর্ণভাবে বাদ দিয়ে দেন। চলেন আমরা সবাই একত্রে কাজ করি। অনন্ত ভাই আপনাদের সব সময় আপনাদের পাশে ছিল, ওই দিন রাগ হয়ে বলছিল এগুলোর মধ্যেই আমি নাই। যা করতে চান করব আমি। যদি বলেন 18 সংগঠন একসাথে পিকনিক করব, চলেন একটা ইতিহাস গড়ি। চলেন এইবার আমরা 18 সংগঠন একসাথে পিকনিক করি। চলেন এগুলি আমরা বাদ দিয়ে দেই। 18 সংগঠন চলেন একত্রে একটা অনুষ্ঠান করি, এফডিসিতে এই ধরনের অনুষ্ঠান করি, নাহলে পিকনিক করি। এই 18 সংগঠন একবারে কাজ করি, একসাথে একটা মঞ্চে যাই আমরা। এই আলাদা আলাদা হওয়া থেকে ভাই টোটালি বাদ দিয়ে দেন, এবং এক দলে থেকে এই সব ঝগড়াঝাটি বাদ দিয়ে চলেন আমরা একত্রে কাজ করি, চলচ্চিত্রের সুদিন ফিরে আনি, এবং আমাদেরকে বাইরে আমাদেরকে নিয়ে প্রশংসা করুক মানুষ, গালি না দিয়ে। সবাই ভালো থাকেন। আর আমি অনেক বেশি বলে ফেললাম, সবাই মাফ করে দিবেন যদি ভুল হয়, তবে এগুলি সত্যি কথা। আমি সত্যি কথা বলবো, মরার আগ পর্যন্ত বলবো। কারণ আমি কখনো কারো পিছনে বদনাম করতে, কেউ যদি আমার কাছে বলতে হচ্ছে আমি মানা করে দেই, ডোন্ট টক রাবিশ থিং। কারণ মানুষ আল্লাহ তাআলা বিপদ পছন্দ করেন না, এগুলো করবেন না। যদি পারেন পিছনে তার উপকার করে দিবেন, আর যদি তাকে বলতে হয় সামনাসামনি বলবেন যে ভাই আপনার এই কাজটা আমার পছন্দ হয় নাই, সামনাসামনি বলে দিবেন, পিছনে না। এই পিছনে কথা বলা বন্ধ। এখন থেকে আমরা সবাই চলেন একসাথে কাজ করি। আমি কোনো ইলেকশন করতে পারবো না, কারণ আমার বাবা ছোটবেলা মানা করে দিয়েছে। তবে আমি আজ পর্যন্ত সিগারেট টাচ করি নাই, আজ পর্যন্ত একটা বিয়ার পর্যন্ত জীবনে টাচ করি নাই, আজ পর্যন্ত আমি এমন কোনো কাজ করব না যেটা পুলিশের ঝামেলায় পোয়াইতে হয় আমাকে। এটা আমার বাবা ছোটবেলা বলেছে। পড়াশোনা করেছি, এত বড় বিজনেস করেছি, মুভি করেছি, আজ পর্যন্ত একটা আমার মুভিতে এই জন্য সিগারেটের অভিনয়ও করি নাই আমি। কারণ আমি আমার ফ্যামিলিকে শ্রদ্ধা করতে জানি, এইটাও আমাদের ফ্যামিলি, এইটাকেও আমি শ্রদ্ধা করতে জানি। চলচ্চিত্রে আমাদের ফ্যামিলি, আমরা শ্রদ্ধা করতে জানি। আমরা সবাই চলুন একসাথে কাজ করি। প্লিজ কেউ যে সমালোচনা করবেন না, অনন্ত ভাই কেন বললো এটা, অনন্ত ভাই যা বলছে ঠিক বলেছে, কেউ সমালোচনা করবেন না। ওই 2 জন মিলে হাসাহাসি করবেন না, 3 জন মিলে গল্প করার চেষ্টা করবেন না, এটা সত্যি কথা। আর একবারও কোর্ট কাছারি যাবেন না, এটা আমার অনুরোধ আপনাদের প্রতি। কোর্ট কাছারিতে আর যাবেন না, নিজেরা বসে সমাধান করব। কোর্ট কাছারি কেন এগুলো? আমরা কি এখানে কারো জমি দখল করতে আসছি? কারো জমি দখল করতে আসছেন আপনি? কেন কোর্ট কাছারি যাইতে হবে? নাকি আপনার মাথায় বাড়ি দিছে কেউ? এইটা একটা সংগঠন, এইখানে একবার আপনি থাকেন, আরেকটা সংগঠন পরের বার থাকুক। এই জন্যে ভাই এটা একদম সত্যি কথা, এগুলো নিয়ে কোনো সমালোচনা নাই। অনন্ত ভাই কে এগুলি বলার কথা? হ্যাঁ বলার কথা এগুলো।
অনন্ত ভাই যদি আপনাদের সব কাজে পাশে থাকতে পারে, এইটাতেও পাশে থাকতে পারে। এই 18 সংগঠন যদি একত্রে কাজ করে, যে ধরনের সহযোগিতা হোক, আমি অনন্ত বলে দিলাম মেজরিটি পার্সেন্ট আমি থাকবো, মেজরিটি পার্সেন্ট। আমি ওই দিন চলচ্চিত্রে প্রযোজক সমিতিতে ঢুকছি, আমার খুব খারাপ লাগছে। প্রযোজক সমিতিতে আমি 2009-এ ঢুকে বৈশা দেখি সুপার নিচে পড়ে গেছি আমি। হোয়াট ইজ দিস এগুলো? আমি বললাম যে ভাই হোয়াট ইজ দিস, প্রযোজক এইটাতে ঢুকবে মানুষ মানে একটা শ্রদ্ধা বোধ নিয়ে সুন্দর থাকবে, চলেন এটা বানায় দেই। সবার উপরে দেখছেন আমার নাম লেখা প্রযোজক সমিতি। এইটা টাইলস, মার্বেল, উডেন ডেকোরেশন সব কিছু দিয়ে আমি এটা করছি একসাথে করে। হ্যাঁ, আমার একার টাকা না, উদ্যোগটা আমার ছিল, মেজরিটি পার্সেন্ট আমার ছিল। আমি আজকে কথা দিচ্ছি মেজরিটি পার্সেন্ট আমি করব। শিল্পী সমিতির পাশে আমি 100% থাকবো। যত ধরনের দুস্থ শিল্পী আছে, যেটা কাঞ্চন ভাই নিপুণ আমাকে বলবে অনন্ত ভাই এইখানে এই সহযোগিতা করেন, আমি করব। যত টাইপের সহযোগিতা বলে করব। প্রযোজক সমিতি বলবো, প্রযোজক সমিতি, ডিরেক্টর সমিতি, তারপরে আর বাকি সংগঠন যে যেটা বলবো আমি করব। শুধুমাত্র কোর্ট কাছারি হইতে পারবে না, কোর্ট কাছারি হইতে পারবে না, কোনো ধরনের কোর্ট কাছারি হইতে পারবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ অনন্ত জলিল ভাইয়াকে। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন হচ্ছে কিল হিম সিনেমার প্রডিউসার ডিরেক্টর ইকবাল ভাইয়া। একটা হাততালি হয়ে যাক। এই লাইটটা ই করো তো, এই লাইটটা, এই দেখো তো লাইটটা কি সমস্যা ফরিদ? লাইটটা দেখো, লাইটটা, এই লাইটটা। আপনারা একটু সরান না, বুঝলাম না কিছু, সরান না একটু, লাইটটা একটু সরান। ওকে, ঠিক আছে, চুপ সালে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত এখানে আমার অনেক মুরব্বী আছেন, প্রযোজক সমিতির, শিল্পী সমিতির, ডিরেক্টর সমিতির। এখানে আছেন উপস্থিতি আমাদের মোহাম্মদ হোসেন ভাই, যে আমাকে এতটা আদর করে, জীবনে যা বলছি কোনোদিন না করে নাই। আমাদের একটা খসরু ভাই, আমার মানে একজন গার্জিয়ানই আমি মনে করি ইন্ডাস্ট্রির, এবং সবসময় সে আমাকে অলওয়েজ একচাটিয়া সাপোর্ট করে যায়। আমি খসরু ভাইয়ের কাছে এই জিনিসটা সবসময় আমি পাই। আমার আলম ভাই, তারপর এখানে আছেন আমাদের শিল্পী সমিতির কাঞ্চন ভাই, অবশ্য চলে গেছেন ওনার এক কাজ জন্য, আর নিপুণ, ও তো আমার বোনের মতো। আমি যখন ইন্ডাস্ট্রিতে প্রথম আসি তখন থেকেই নিপুণের সাথে আমার একটা ভাই বোনের মতো একটা সম্পর্ক। সবসময় আমাকে ব্যাকগ্রাউন্ড একটা ভালো সাপোর্ট এবং আমাকে দোয়া দেয়। এবং সবচেয়ে মজা, এই রিভেঞ্জের দোয়া নিপুণ আমাকে আরও 2 বছর আগে করছে, রিভেঞ্জের বাইকও দিচ্ছে আমাকে। তো আর চলার পথে অনেকের সাথে অনেক কথা হয়, দেখা হয়, কিন্তু অনন্ত ভাইয়ের সাথে আমার তেমন আগে হাই হ্যালো ছাড়া কোনো কথাই ছিল না। বাট আমার একটা স্বপ্ন ছিল। স্বপ্নটা হলো উনি যে স্টাইল ছবি বানায় এটা আমার খুব পছন্দ, এবং আমি মনে মনে ভাবতাম যে আমি যদি এই জুটিকে নিয়ে কখন একটা ছবি করতে পারতাম। আল্লাহর কাছে অশেষ সহমত, রাব্বুল আলামিনের কাছে, যে আল্লাহ তাআলা আমার আশাটা পুরো করছে। ওনাদের স্টাইল এবং আমি সেদিনকার একদিন যখন শুটিং করছি, আমি তখন অনন্ত ভাইকে অনেক কাছের থেকে এবং খুব সুন্দরভাবে দেখে আমি মাপছি। আমি যা চাইছি
উনি না বলে নাই। এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে ইকবাল ভাই এইটা না এমনি না এমনি করে আমাকে একটাই কথা বলছে যে ইকবাল ভাই আপনি করেন। আর সবচেয়ে মজার ঘটনা, তার মেকআপ ম্যান মনির ডরাইতেছে, থরথরায় কাঁপতেছে। আমি কাপড়কে মনির কয় আপনার যা বলতেছেন অনন্ত ভাই জীবনও সেটা করবে না। আমি কি কয় আপনি বলেন চুল কাটবে, সে কাটবে না। আমি বললাম মনির তোরা চাইতে পারস না, চাওয়ার মতো চা, দেখ চুপ করে থাক, আমি নিয়ে আসতেছি, নিয়ে এসে আমি কথা বলি, দেখ কিভাবে করি। আমি অনন্ত ভাইরে বুঝলাম যে আপনাকে তো সারা জীবন আমরা সবসময় এক লুকে দেখি, এক জায়গায় দেখি, কিন্তু এইটা আমি একটু অন্যভাবে দেখতে চাই। সে আমাকে কোনো কথাই বললো না, সে আমার দিকে তাকায় রইল যে মানে সে, আমি চিন্তা করতেছি সে কি আমার মাইন্ড করলো নাকি, আমি আমার মনে মনে ভাবতেছিলাম। পরে বলতেছে যে আপনি চুল কাটতে চান? আমি হ্যাঁ চুল কাটতে চাই। এই মনির আমার ওই লোকটাকে ডাকো। বিশ্বাস হয় তখন আমার বুকটা এত বড় হয়ে গেছে যে এইটাকেই বলা হয় যে একজন সুপারস্টার, যে সিনেমার জন্য সে অনেক কিছু করতে পারে, তার প্রুফ সে আমাকে সেদিনই দিছে। এবং সেদিন আমরা সারা রাত অনেক কষ্ট করছি, আমাদের অনন্ত ভাইয়ের খুব কোক দরকার ছিল, যে কোক লাগবে ইকবাল ভাই আমারও, আমি কিন্তু কোক খাই না, হ্যাঁ আমিও বলতেছি ভাই কোক তো আসলে আমারও দরকার হইতেছে, যে এত গরম। কিন্তু এই গরমের ভিতরে যে লোকটা সবসময় এসির ভিতরে সবসময় গার্মেন্টস, তার গার্মেন্টসে আমি যে অবস্থা দেখছি, দম ফোলানোর তার সময় থাকে না, তার খাবারের সময় থাকে না। আমি যে 4 জন 5 জন 10 জন সে থাকে, তা আমি মনে মনে চিন্তা করছি যে এইখান থেকে বেরোবে কখন আর আমাকে সময় দেবে কখন। কিন্তু ঠিক আমি দেখলাম সমস্ত কাজ শেষ করে টাইমলি সে ছেড়ে চলে আসছে। তো যাই হোক, আমার কাছে খুব ভালো লাগছে। আমি অনেকের সাথে কাজ করছি, আমি অনেক আপনি কি বলে এটাকে নোংরামিও দেখছি। আমি দেখছি যে আমরা কিছু চাইলে, হ্যাঁ এবার আমতা আমতা অনেক কিছু দেখছি। আমি এগুলো বলতে চাই না, হ্যাঁ কারো কথা আমি বলতে চাই না, বাট আমি অনেক নোংরামিও আমি দেখছি, আমার নিজের চোখে অনেক নোংরামিও আমি দেখছি। ওটাকে স্টার বলে না, ওটাকে সুপার স্টার বলে না। যে ওটা গল্পই বুঝে না ছবির, ওটা কি আর সুপার স্টার? গল্পই বুঝে না, কোন টাইপের পাবলিক তাকে খাবে কো খাবে না, হ্যাঁ সেই দিনই বুঝে না। এটা কিন্তু আমি বাস্তব সত্য কথা বলতেছি, আপনার বিশ্বাস হলে ডিরেক্টর কাজী সাহেবকে জিজ্ঞেস করবেন। আমি চ্যালেঞ্জ করে বললাম কাজী সাহেবকে আপনারা জিজ্ঞেস করবেন, উনি জীবনও না করবে না, ঠিক আছে? কারণ আমি দেখাবো ইন্ডাস্ট্রিতে কিছু, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচায় রাখে আমি দেখাবো, এই কিল হিম দিয়ে আমি অনেক কিছু দেখাবো ইনশাআল্লাহ। যাই হোক, আমি এখানে অনেক কথা বলে ফেলছি। আমি এখানে একটু বর্ষা ম্যাডামকে এখানে আসতে বলবো, আর জলিল ভাইকে একটু আসতে বলবো, পরে খরসু ভাইকে আসতে বলবো, আর হোসেন ভাইকে আসতে বলবো, নিপুণকে আসতে বলবো, আর রেডিসনের কোস্তি ভাই একটু আসতে বলবো ওনাকে। হাততালি হোক, হাততালি হোক, সবাই সেলিব্রিটি। এই স্টেজ থেকে আমরা সবাই নেমে যাই, স্টেজ থেকে স্টেজ নেমে যাই সবাই, ঠিক আছে? সবাই ডিস্টার্ব করবো না সবাই। এই সাইডে লাইটটি ঘুরাই দিতে বলো। সুমন ভাই কই? দাঁড়াও, হোসেন ভাই কই? ইয়া করো, হ্যাঁ করো, আগে বসে জয়। সুনান ফিল্মসের পক্ষ থেকে প্রযোজক ইকবাল সাহেব, হ্যাঁ গ্ল্যামার কুইন বর্ষা আপু অনারিয়াম 10 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকা অ্যাডভান্স করেছেন। আচ্ছা ঠিক আছে, সুনান ওকে। সুনান ফিল্মসের পক্ষ থেকে প্রযোজক ইকবাল সাহেব আমাদের গ্ল্যামার কুইন বর্ষা আপুর 10 লক্ষ অনারিয়াম থেকে
6 লক্ষ অনারিয়াম তাকে দেওয়া হচ্ছে চেকে। আবার বলবো কি? বর্ষাপুর জন্য একটা হাততালি হয়ে যাক। হাততালিটা একটু ছোট হয়ে গেল না এত মানুষের মাঝে? ওই যে মাইক চাচ্ছে, ওই যে দিচ্ছে। আমি বর্ষার রেমুনেশন ধরেছিলাম 10 লাখ, 6 লাখ টাকা তাকে অ্যাডভান্স করা হয়েছে সাইনিং মানি। অনন্ত জলিল সাহেবের রেমুনেশন 40 লাখ, তাকে 20 লাখ টাকা সাইনিং দেওয়া হলো। আরেকটা জোরে হাততালি হয়ে যাক আমাদের অনন্ত ভাইয়ের জন্য। আর কেউ আছে? আমাদের না, আমাদের নিচে। আচ্ছা ঠিক আছে। বলবো? আচ্ছা সম্মানিত, আসসালামু আলাইকুম ভাইরা। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই টিজারটা যারা করেছেন, মানে যার থিম ছিল ইকবাল ভাইয়ের সাথে, ওই ছেলেটার নাম হচ্ছে রিয়াজ। রিয়াজ কোথায় তুমি? রিয়াজ। আর ডিওপি ছিল নাহিয়ান বেলাল ছিল ডিওপি, আর এডিট করেছেন প্রান্ত সাহেব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা অনেক কষ্ট করেছেন, ধন্যবাদ সবাইকে। আমরা এখানে সবাইকে বসেন, আমরা সবাইকে একটু খাবার প্যাকেট দিচ্ছি, বসেন। আর আমরা বিএপি খুশবাই হোসেন বসেন। এখানে যারা যারা উপস্থিত আছেন কেউ যাবেন না, খাবার আয়োজন করা হয়েছে, সবাইকে সেটা দিয়ে দেওয়া হবে। সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। ওই যে অডিয়েন্সটা আছে, আমি পিছনে, ওই যে ওখান থেকে আমাকে সহ লম্বা।
ভাই আমার আপনার সাথে একটা ছবি করি আমি হলাম মানে ইকবাল ভাই ইয়ে লোক নাম্বার লোক কি ওগুলো বন্ধু লোকে কি